বাংলাদেশে এত আর্জেন্টিনার সাপোর্টার, এত ব্রাজিলের সাপোর্টার কই? আমাদের উচিত হচ্ছে আমরা বলবো আর্জেন্টিনা এম্বাসির কাছে, দূতাবাসের কাছে, রাষ্ট্রদের কাছে যে ভাই আমি আমার দেশের ফুটবলকে উন্নয়ন করতে চাই, আপনি কি করবেন? কবি হাফিজ সিরাজি যে কবিতার আজকে যে নজরুল যেখানে শুয়ে আছেন, পুরো হাফিজের কবিতার সুর ধরেই তিনি এই কবিতা লিখেছিলেন যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। কবি হেলাল হাফিজের তোমাকে শুধু তোমাকে চাই পাবো, এই গানটি আমি ফার্সিতে অনুবাদ করেছি। পরবর্তী যে ফার্সি সাহিত্যের এই ধারা থেকে আমাদের চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে এসে লিখেছেন। অনেকেই ফার্সি বললে অনেকে ভাবে যে হয়তো বা এটা শিয়াদের বা ইরানদের যেহেতু শিয়া এরকম। ইরানে আমি যখন পথে ঘাটে চলতাম দেখলাম অনেক সুন্দরী মেয়ে আমাকে পিছন থেকে মানে সাইড দেওয়ার জন্য বলতো জন, প্রেমিক প্রেমিকা এটা বলে, কলিজা জিগার এরকম বলে। আমরা দেখেছি যে গাইবান্ধার একজন চা খেতে খেতে চায়ের দোকানে শুধুমাত্র ইউসুফ জুলেখা দেখার জন্য, পটুয়াখালীর একজন এশার নামাজ পড়ে দ্রুত সেই ইউসুফ জুলেখা দেখবে। আসলে ইরানে মেয়েরা স্বাধীন না, ঠিক মতো কাজ করতে পারতে, স্বাধীনতা নাই। স্যার আসলে এই চিত্রটা কেমন? ইরান সম্পর্কে এত গত 2 বছরে যত রাজনৈতিক যুদ্ধ হয়েছে, এটা হয়েছে, আমার অসংখ্য টেলিভিশন চ্যানেল আমাকে ফোন দিয়েছে, কিন্তু আমি যাইনি। শ্রী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনক্লুসিভ প্রেজেন্টস মিট দ্য রাইটার্সে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন আসলে যার কাজ আপনারা নিয়মিত টেলিভিশনের পর্দায় বা আরও যদি স্পেসিফিকভাবে বলা হয়, যার হাত দিয়ে বাংলাদেশের মানুষ বলতে গেলে ইরানি যেসব সিরিয়াল, তারপর হচ্ছে যে চলচ্চিত্র, যার হাত দিয়ে অনুবাদ করা হয়, তাকে আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি। তিনি মমিতাল রশিদ স্যার, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমিও আনন্দিত এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি আমরা সুন্দর একটি আড্ডায় জি স্যার, অবশ্যই স্যার আলোচনা করতে পারবে এবং আশা করছি দর্শকদের চাহিদা মাফিক আমরা কিছু আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। অবশ্যই অবশ্যই স্যার। স্যার আমরা যদি একদম শুরুতে যাই স্যার, যেমন স্যার বাংলাদেশে ফার্সি মানে এইটা তো হচ্ছে যে আমাদের অনেক পুরনো একটা ধারা। যেমন আমাদের কবি সাহিত্যিকরা এই ভাষায় চর্চা করেছেন, এবং আমরা ছোটবেলায় অনেক গান আরো অনেক কিছু কবিতাও ফার্সি ভাষা থেকে অনুদিত হওয়া এগুলো আমরা পড়ে এসেছি। স্যার বাংলাদেশে বর্তমান সময় এবং গ্লোবালাইজেশনের এই সময় স্যার একজন শিক্ষার্থী ফার্সি ভাষাটা আসলে কেন শিখবে বা ফার্সি সাহিত্যটা কেন চর্চা করবে স্যার? আমি যদি একটু প্রথম দিকে বলি, বিশেষ করে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের কথা বলি, এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় যখন স্থাপিত হয়েছিল 1921 সালে, তখন থেকে কিন্তু যে 8টি বিভাগ ছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে ফার্সি কিন্তু একটি বিভাগ অবশ্যই ছিল। এবং তার মানে হচ্ছে তখন থেকেই কিন্তু ফার্সির একটি গুরুত্ব ছিল এই ভারতীয় উপমহাদেশ যদি বলি, কারণ তখন আমরা ভারতীয় উপমহাদেশেই ছিলাম। মূলত আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ আমরা একসঙ্গে ছিলাম। এবং এর আগে বিশেষ করে 1203 থেকে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন বাংলা বিজয় করেন, এরপর থেকে কিন্তু মোটামুটি ভারতীয় উপমহাদেশে প্রায় 635 বছর ফার্সির রাজত্ব ছিল। অর্থাৎ ফার্সি রাজকীয় ভাষা হিসেবে, আদালতের ভাষা হিসেবে এবং কবি সাহিত্যিকদের ভাষা হিসাবে বা এলিট শ্রেণীর ভাষা হিসাবে ফার্সির একটা বড় কদর ছিল। এবং এ কারণেই আমাদের অসংখ্য ফার্সি পাণ্ডুলিপি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে আছে, ঢাকা আলিয়া মাদ্রাসায় আছে, সিলেটে আছে, বরিশালে আছে, আমাদের জাতীয় জাদুঘরে আছে, এভাবে বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত অসংখ্য তার মানে নিদর্শন আছে। তো এই জিনিসগুলো প্রথম দিকে ফার্সি যেটি ছিল আসলে মূলত খুব স্বল্প সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতেন এবং বেছে বেছে গবেষক যারা আসলে গবেষণা করতে আগ্রহী তারাই ভর্তি হতেন। কিন্তু একটা সময় পরে বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশের চাহিদার প্রেক্ষিতে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট একটি আলাদা মূল্যায়ন আছে। ইভেন শুধু এখানে না, আমি দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে কনফারেন্সগুলোতে, সেখানে আমি দেখেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা একটা ভ্যালু আছে, ইভেন ইরান পর্যন্ত আমি দেখেছি। তো এ কারণে যখন সিট সংখ্যা বেড়ে গেল, তখন স্বভাবতই আমাদের শিক্ষার্থী যারা আছেন ফার্সি ভাষা সাহিত্য, তারা ভাবলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট, অনার্স বা মাস্টার্স, বিশেষ করে চাকরি ক্ষেত্রে আসলে আমরা যদি বিসিএস এর কথা বাদ দেই স্পেসিফিক, এর বাইরে কিন্তু আসলে সকল ধরনের চাকরিতেই
আমাদের ছেলেমেয়েরা শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছেন। যদি সেটি ফার্সি হোক, উর্দু হোক, পালি হোক, সংস্কৃত হোক, আরবি হোক। একই স্যার। এবং এ কারণে দেখা যায় যে বিভিন্ন সেক্টরে আমাদের ছেলেমেয়েরাও আছেন। কিন্তু আসলে আমরা যারা ফার্সি নিয়ে কাজ করি, আমরা যারা ফার্সিকে আসলে মনে প্রাণে ধারণ করি। যেহেতু আমি ইরানে পিএইচডি করেছি, আমার একটা দীর্ঘদিনের ইচ্ছাই ছিল যে একটি ভাষাকে যদি নতুনভাবে সুন্দরভাবে শেখা যায়, আমি বিশ্বাস করি আসলে সে নতুন রূপে আবির্ভূত হয়। তার মধ্যে নতুন কিছু আ শিল্প সত্তা আবির্ভূত হয়। আমরা সেই ধরনের আসলে বিশ্ববিদ্যালয়ের কাছেও আমরা কিন্তু প্রতিনিয়ত বলছি যে আমাদের আপনি আসন সংখ্যা কমিয়ে দেন। আমরা গবেষক তৈরি করি এক্সাক্টলি এবং স্যার। আ আমরা বিশেষজ্ঞ তৈরি করি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের জন্য কিন্তু লাভজনক হবে। এটা কিন্তু বাস্তবতা। জি কিন্তু স্যার। বর্তমান যে প্রেক্ষিতে, এই প্রেক্ষিতে আসলে আমাদের ছেলেমেয়েদের চাহিদা আছে। আমাদের প্রচুর শিক্ষার্থী আছে যারা এইচএসসির পরে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা নিতে চান। অসংখ্য শিক্ষার্থী ঝরে যায়। কিন্তু এদের কথা বিবেচনা করে বা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ভেবেছেন যে এই বিশেষ করে ফার্সি, পালি, উর্দু, সংস্কৃত এই বিভাগে যদি ছাত্র সংখ্যা আ বৃদ্ধি হয়, তাদের একটা সার্টিফিকেট হয় দিন শেষে এবং তারা যদি এই সার্টিফিকেটে যদি মোটামুটি একটু পড়াশোনা ভালো আইডিয়া নিতে পারে, জি স্যার। সেই ক্ষেত্রে এর পাশাপাশি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বলব যে বিভাগ কেন্দ্রিক কিন্তু শুধুমাত্র পড়াশোনা না। এটা এক্সাক্টলি কিন্তু স্যার। এটা অনেকেই মনে করেন যে শুধুমাত্র বিভাগেই পড়াশোনা সীমাবদ্ধ। আমি মনে করি না। কারণ আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা সেক্টর বিশেষ করে টিএসসি একটি বড় স্যার শিক্ষা কেন্দ্র। উন্মুক্ত একটি জ্ঞান কেন্দ্র স্যার। উন্মুক্ত জ্ঞান কেন্দ্র এবং আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রত্যেকটা ছাত্রাবাসও একটি জ্ঞান কেন্দ্র। যদি সে শিক্ষার্থী সেভাবে মনে প্রাণ ধারণ করতে পারে এবং আমরা দেখেছি। আমরা আমাদের সেন্ট্রাল লাইব্রেরি রয়েছে বা আমাদের এই জায়গাগুলো পুরো বিশ্ববিদ্যালয় এখন হয়তোবা সেই পরিবেশটা নাই। আমরা বলছি না। কিন্তু সবাই বলছেন যে হ্যাঁ, মান কমছে কি আপনি যখন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন আপনার চোখ খুলেছে, চোখ মেলেছে। হ্যাঁ। কিন্তু এটা কিন্তু ধীরে, ধীরে এখান থেকে অসংখ্য ছেলেমেয়ে আছে। এইসব বিশেষ করে ফার্সি, উর্দু, পালি, সংস্কৃত থেকে ভালো বাংলাদেশে ভালো জায়গায় আছে, ভালো পজিশনে আছে বিভিন্ন সেক্টরে। কিন্তু আমরা দেখি না। কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে আমরা যারা গবেষণা করি ফার্সি, আমরা চাই এই সেক্টরে আরো বেশি গবেষক তৈরি হোক। কিন্তু ছেলেমেয়েদের আগ্রহটা কি আসলে একটু স্বাধীনভাবে চিন্তা করা ও যে আসলে এখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট বা সেকেন্ড হয় সে চেষ্টা করে ফার্সিটা খুব সুন্দরভাবে শেখার জন্য। কিন্তু আমাদের এদের জন্য কর্মসংস্থানের অভাব আসলে। স্যার বিশেষ করে ইন্ডাস্ট্রির সাথে আমাদের কানেকশনটা কম স্যার। ইন্ডাস্ট্রিয়াল কানেকশন কম এবং এই জায়গাগুলোতে বিশেষ করে বর্তমানে ইরান যেহেতু একটি আমি বলি বর্তমান বিশ্বের সারা জায়গা নিয়ে দেশ অবশ্যই বিশেষ করে আ শিল্প, সাহিত্য, সংস্কৃতি ছাড়াও বর্তমান প্রেক্ষিত স্যার ছাড়াও আমি আমরা তো বলব এখন যে দেখতে পাচ্ছি যে এক্সাক্টলি স্যার। অর্থনৈতিক অবস্থায়ও কিন্তু অবস্থানে যদি বলি যে আমরা যদি মধ্যপ্রাচ্যের কথা বলি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল এবং গ্যাসের কথা বলতে পারি। কিন্তু ইরান এমন একটি দেশ যেখানে আমি যদি বলি যে ইরানে বিশ্বের বিভিন্ন সেক্টরে বিটুমিন যেটি জি আমাদের স্যার। এই বিটুমিনের প্রচুর চাহিদা আমাদের আমাদের দেশে। দেশে। এটি আমরা আমদানি করতে পারি। আমাদের এলপিজি যে এই যে জি গ্যাসের স্যার। যে চাহিদা এটি আমরা ইরান থেকে আমদানি করতে পারি। আমরা ইরানের যে ফলমূলগুলো যেগুলো আমরা বিশ্বের বিভিন্ন অস্ট্রেলিয়া জি থেকে স্যার। সেগুলো আমদানি করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই জায়গাগুলো যদি খুব যত দ্রুত সমাধান করা যেতে পারে, বিশেষ করে ইরানের সঙ্গে যদি এই কানেকশনটি তৈরি হয়, আমি মনে করি আমি শিল্প সাহিত্যের লোক হিসাবে আমি একজন আ ভাষা সাহিত্যের লোক হিসেবে আমি বলব যে এই জায়গাগুলো ওপেন করা দরকার। সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদের নতুন, নতুন জায়গা তৈরি হবে, আমাদের ছেলেমেয়েরা জি উদ্বুদ্ধ স্যার। হবে। এক আ এছাড়া আসলে আমাদের ছেলেমেয়েদের যদি বলি ওভারঅল তাদের এই জায়গাতে বিশেষ করে এই সাবজেক্ট এই সেক্টরে তাদের আম জায়গাটা কম এক্সাক্টলি স্যার। সীমিত পরিসরে আছে। এটাই বাস্তবতা। জি স্যার, আপনি জি। একদম পরিষ্কারভাবে বলেছেন স্যার। আপনি এই বিভাগে পড়েছেন, হুম, এখান থেকে বড় হয়েছেন। পরবর্তীতে স্যার আপনি বাংলাদেশে একটা ফার্সিকে ফার্সি সাহিত্য থেকে বাংলা সাহিত্যে নিয়ে আসা মানুষের সামনে উপস্থাপন করার জন্য যতটা সম্ভব আপনি সেটা করেছেন স্যার। আর স্যার হচ্ছে যে আপনাদের স্টুডেন্ট যারা আছেন স্যার, স্যার তারা আসলে কতটা মানে এই একটা বিদেশি ভাষা যেটা অনেক কম ব্যবহৃত হয়। যেমন স্যার হুম। ইংরেজি, তারপর যদি আমি অন্যান্য ফ্রেঞ্চের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, জি স্যার। আমরা স্প্যানিশের কথা বলতে পারি, জাপানিজের কথা বলতে এক্সাক্টলি চাইনিজের স্যার। কথা বলতে এক্সাক্টলি পারি স্যার। ইদানিং এই সময়টা স্যার হ্যাঁ। সেই জায়গা থেকে স্যার আপনাদের এখানে কি স্যার ওই চর্চার জায়গাটা কি প্রপার আছে? এনভায়রনমেন্ট টা স্যার হ্যাঁ, যে শেখার জন্য হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি বলি আসলে মূল সমস্যা কি বাংলাদেশে আসলে যেমন আমার এখন যেই আ আ শিক্ষক যারা রয়েছেন, আমাদের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০। অর্থাৎ আমরা যদি অনুপাত হিসাব করি, অনুপাত হিসাবে আমার এখন শিক্ষক সংখ্যা দরকার ১৭ জন। ১৭ আমার শিক্ষক আছে হচ্ছে ১১ জন। ১১ জন স্যার। আর
আরেকটা বিষয় হচ্ছে আমি আসলে যদি বলি যে বিশেষ করে ভাষা সাহিত্যের ক্ষেত্রে এটি আমি উদার চিত্তেই বলতে চাই। জি ভাষা স্যার। সাহিত্যে আসলে আপনি ৭৫ টি আসন আমাদের ৭৫ জন নিয়ে একটি ক্লাসে আপনি ১ স্যার ঘন্টা ৫০ মিনিটের ক্লাসে ভাষা শিখাবেন, এটি আসলে কল্পনা করা উচিত নয়। আমি বলব সর্বোচ্চ ৩০ জন যদি থাকে একটি ক্লাসে, সেই ক্ষেত্রে আমরা ছেলে-মেয়েদের সঠিকভাবে প্রপার গাইড করতে পারি। এটি বাস্তবতা। স্বাভাবিক স্যার। হ্যাঁ, কিন্তু এই জায়গাগুলোতে আমরা পারছি না। কিন্তু যারাই বের হচ্ছে, বিশেষ করে আমাদের কিন্তু প্রত্যেক বছর অসংখ্য ভালো, ভালো ছেলেমেয়ে বের হচ্ছে, ইরানে পড়াশোনা করছে এবং এই কিছুদিন আগেও যুদ্ধের মধ্যে আমাদের এক শিক্ষার্থী আ ইরানে ছিলেন, ইরান থেকে ফিরে এসেছেন, আবার যাবেন। অর্থাৎ আমরা কিন্তু কন্টিনিউ ইরানের সঙ্গে এই যোগাযোগটা আমাদের রয়েছে। বিশেষ করে ভাষা সাহিত্যের ক্ষেত্রে জি প্রতি স্যার। বছর আমাদের শিক্ষকরা সেমিনারে যাচ্ছেন, আমাদের শিক্ষার্থীরা তারা মাস্টার্স করার জন্য, পিএইচডি করার জন্য যাচ্ছেন। কিন্তু এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি তাদেরকে যতটুকু গাইড করা যায়। কিন্তু আমাদের শিক্ষার্থীদের আরো বেশি আ উৎসাহ আছে, উদ্দীপনা আছে। এটা বাস্তবতা। কিন্তু আমাদের আমাদের শিক্ষক সংকট আছে। পাশাপাশি আমি মনে করি যে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু আসলে র‍্যাংকিং এর প্রতিনিয়ত আমি যদি দেখি এখন প্রতিটি সভা, সেমিনারে আমাদের উপাচার্য মহোদয় সহ যারাই রয়েছেন প্রশাসন, তারাই বলছেন যে র‍্যাংকিং এ কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে গবেষণা সেক্টর বাড়ানো যায়, কিভাবে আমাদের শিক্ষার্থীদের আরো বেশি আ আ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ইন্ডাস্ট্রিতে কানেক্ট করা যায়। ইন্ডাস্ট্রিতে কানেকশন করা যায়। ইন্ডাস্ট্রির সঙ্গে কানেকশন করা কিন্তু আমি মনে করি ভাষা সাহিত্যের জন্য আরো বেশি সহজ। কিন্তু সেটি কেন জানি আমরা পারছি না। কারণ এই বিষয়ে আমাদের কোনো কমিটি নেই। এই বিষয়ে আমাদের কোনো আ বিশেষজ্ঞ নেই। আমরা শুধু ২-১ দিন পর, পরে পত্র-পত্রিকায় দেখি এগুলোর কেন দরকার? এগুলোর দরকার আছে। যদি এখানে আপনি যদি বিশ্ববিদ্যালয় প্রপার ওয়েতে যে আপনি ১০ জন বিশেষজ্ঞ তৈরি করবেন, আপনি ইরানের সঙ্গে কানেক্ট হবেন। আ আপনি উর্দুতে ১০ জন কানেক্ট করবেন। এমনভাবে যারা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। পালি বুদ্ধিস্টে তারা জাপান সহ, ভিয়েতনাম সহ, চায়নার প্রচুর ডিমান্ড কিন্তু। কিন্তু আমরা এইসব শিক্ষকদের কিন্তু আমরা ট্রেনিং এ পাঠাতে পারছি না। কেন? আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব আছে এইসব বিভাগের যারা শিক্ষক বা শিক্ষার্থী যারা শিখতে চায়, যাদের আগ্রহ আছে, এদের জন্য কিছুটা হলেও স্কলারশিপের ব্যবস্থা করা, এদেরকে উৎসাহ দেওয়া। ইয়েস। এবং যদি এটা হয়, নিঃসন্দেহে আমি মনে করি এই ভাষা সাহিত্য বাংলাদেশের জন্য বড় একটি সম্পদ হবে। জি এটি স্যার। মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বলেছেন। আমি বলি যে স্যার দিন আমাদের শেষে বিকল্প হ্যাঁ, যে অর্থনৈতিক সোর্স এর কথা বলা হচ্ছে হুম, সেক্ষেত্রে কি স্যার এটা কিরকম হতে পারে স্যার? যে এটা থার্ড ল্যাঙ্গুয়েজ এর কথা বলছেন হ্যাঁ, হ্যাঁ, এখন প্রাইম মিনিস্টার। হুম। স্যার এর বাইরে মানে এটা কতটা হেল্প করতে পারে আরকি স্যার আমি এটি আমাদের? বিশ্বাস করি যে নিঃসন্দেহে আমি বলব যে ভাই এটি দরকার আছে। কারণ আমি যখনই দেখেছি আমি নিজে শুধু বাংলা এবং ইংরেজি জানতাম। কিন্তু যখন আমি ফার্সিটা পুরোপুরি আত্মস্থ করেছি এবং আমি যখন মনে প্রাণে আমি কিন্তু অসংখ্য জায়গা থেকে বিশেষ করে বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়, ফোন দেওয়া হয়। কিন্তু আমি যাই না। কারণ আমার আগ্রহের জায়গা ভাষা, সাহিত্য বা কারণ আমি দেখেছি যে এই জায়গা থেকেই আমি চাইলে আমার দেশের সেবা করতে পারি। জি। এবং কিভাবে আমি আমার দেশের কবি সাহিত্যিকদের আমি বিশ্বের বিভিন্ন দেশে আমি তুলে ধরতে পারছি। এটা কিন্তু একটা বড় বিনিয়োগ আমি মনে করি। অবশ্যই স্যার। অবশ্যই এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি চাই যে তৃতীয় আরেকটি ভাষা সেটি যদি ফ্রেঞ্চ হয়, সেটি আ জার্মান হয়, সেটি জাপানিজ হয়, যেটি চাইনিজ হয়, কোনো সমস্যা নেই। পাশাপাশি এটি যদি করতে পারে বিশেষ করে আরেকটি কথা আমি সবসময় বলতাম যে আসলে দেখুন সরকার কিন্তু যদি মনে করে সবকিছু উন্নয়ন করে দিবে এটা সম্ভব না। স্যার আমাদের নাগরিকদেরও আমাদের দায়িত্ব আছে নাগরিকদের অনেক দায়িত্ব স্যার। আছে এবং সেক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস করতে হবে। ইভেন আমাদের প্রশাসনে যারা বিভিন্ন কর্তা ব্যক্তি রয়েছেন, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, তারাও যদি চান যে এই বিষয়গুলো যে ঠিক আছে, এর পাশাপাশি আমরা কিছু পদক্ষেপ নেই। জি স্যার। আমরা কি করি ভাষা সাহিত্য কলা অনুষদে প্রায় ৮ টি সাবজেক্ট, ৮ টি ভাষা সাহিত্য বিষয় পড়ানো হয়। তাহলে আমরা করব কি? এটিকে আমরা এটিকে আমরা কি করতে পারি? এটিকে আরো সুন্দরভাবে আমরা তাদের সঙ্গে আলোচনা করে ৮ টি বিভাগকে আমরা ডেকে যে আপনারা 3rd ল্যাঙ্গুয়েজ হিসেবে যেহেতু ফার্সি পড়াচ্ছেন বা উর্দু এক্সাক্টলি পড়াচ্ছেন বা পালি পড়াচ্ছেন, আপনাদের কর্মসংস্থানের জায়গাগুলো কিভাবে তৈরি করতে পারি? আমাদের একটু সহযোগিতা। তাহলে কিন্তু আমরা এই উৎসাহটা পেলে আমরা নিজেরা এক্সাক্টলি স্যার। কিন্তু বিপুল উদ্যমে কাজ করতে মানে পারি। স্টুডেন্ট যারা আছে স্টুডেন্ট তাদের জন্য তাদের একটা তাদের বিশাল একটা কর্মসংস্থানের অবশ্যই জায়গা হতে তৈরি পারে হবে এবং স্যার। এটা আমরা মোটামুটি অসংখ্য এখন ইরান থেকে অসংখ্য ব্যবসায়ী আছে। কিন্তু আমরা স্যার কিছু করতে দোভাষী পারি পাচ্ছি না স্যার। দোভাষী পাচ্ছি না। সিরিয়াসলি এবং অনেক সময় দেখা আমার নিজের কাজ করতে হয়। অনেক সময় আমাকে দেখা যায় আমার নিজের কাজ করতে হয়, আমার শিক্ষককে পাঠাতে হয়। কারণ আমি আমার ছেলেমেয়েদের তো আমি নিশ্চয়তা দিতে পারছি না যে ওর একটা কাজের ব্যবস্থা আমি বা ওর ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে সুন্দরভাবে ওকে আমি এক জায়গায় দিতে পারব। এক্সাক্টলি স্যার। তবে এই জায়গাগুলোতে আমি মনে করি যে রাষ্ট্রের সঠিক একটা সিদ্ধান্ত নিচ্ছে যে তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ শিখানো দরকার। অবশ্যই জি এটি স্যার, দরকার জি এবং স্যার। এটি বাংলাদেশের জন্য শুধুমাত্র অর্থনীতি না, অর্থনৈতিক এই জায়গা ছাড়াও সাংস্কৃতিকের জায়গায়
সাহিত্যের জায়গায় বড় জায়গা তৈরি হবে নিঃসন্দেহে। এক্সাক্টলি স্যার। স্যার আমরা একটু স্যার আপনার গত বছরের ইউনেস্কোর যে হচ্ছে যে হাফিজ সিরাজি এবং কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির যে মিউজিক এবং সোল এই ২ টা বিষয়কে ফিউশন করে আপনার যে একটা লেখা যেটা নিয়ে আরকি আপনি কনফারেন্সে গিয়েছেন স্যার। স্যার এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। আর আমাদের জাতীয় কবিকে বিশ্ব দরবারে তুলে ধরাতে এবং হাফিজ সিরাজি নামের সাথে স্যার এই বিষয়টা আসলে কিরকম ছিল স্যার? আসলে আমি বলব যে আসলে ইউনেস্কো কনফারেন্সটা আমার জীবনে একটা নতুন ঘটনা ব্যতিক্রমী। কারণ হচ্ছে এটি প্রত্যেকটি শিক্ষক, একজন গবেষকের একটা মানি ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে। যারা গবেষণা করি, আমাদের আকাঙ্ক্ষা কিন্তু যে আমি একসময় বিশ্বের বড়, বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমি কনফারেন্স যাবো, লেকচার দিব। আমি আ অ বড়, বড় বিশ্ববিদ্যালয়তে পড়ানোর সুযোগ পাবো বা পোস্ট-ডকে যাবো। এটা কিন্তু বাস্তবতা। যদি আমি প্রকৃত গবেষক হই, জি স্যার। হ্যাঁ? তখন আমি কিন্তু আমার বাহ্যিক চিন্তার বাইরে আমি কাজগুলো করব এবং আমি চেষ্টা করেছি, বিশেষ করে যেহেতু আমি ফার্সি পড়েছি, তো আমি দেখেছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল যাদের দ্বারা খুব বেশি অনুপ্রাণিত ছিলেন, বিশেষ করে কবি হাফিজ সিরাজি, আ তার সঙ্গে তো অসংখ্য মিল। কবি হাফিজ সিরাজি যে কবিতার, আজকে যে নজরুল যেখানে শুয়ে আছেন, পুরো হাফিজের কবিতার সুর ধরেই তিনি এই কবিতা লিখেছিলেন যে, "মসজিদের পাশে আমায় কবর দিও ভাই।" এই যে এটা তার সঙ্গে একটা আত্মিক একটা সংযোগ ছিল এবং আমাদের কবিপুত্র বুলবুল যিনি যেভাবে মারা ইয়েস। গিয়েছেন, আমাদের কবি হাফিজ সিরাজের পুত্র সেম এভাবেই চলে গিয়েছেন। তার মানে তাদের সঙ্গে একটা আত্মিক মিল রয়েছে। তার কবিতায় মিল রয়েছে। এ কারণে আমি চেষ্টা করেছি যে আমি আরো ২ টো কনফারেন্সে এখন পর্যন্ত আমি দিয়েছি এবং মানে আর্টিকেল দিয়েছি। আমি চেষ্টা করছি বাংলাদেশের কবি সাহিত্যিকদের যেন বিশ্ব সো দরবারে কিছুটা ওয়ান্ডারফুল হলেও, যেন আমার দেশের জাতীয় কবি কাজী নজরুলের নাম, জাতীয় কবি একজন ছিলেন, তিনি যে এত সুন্দর কবিতা লিখেছেন, তিনি গান লিখেছেন, এটি শুনুক। এবং আমি অবাক হয়েছি, আমি সেখানে নজরুল সঙ্গীত মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমি ২ লাইন গিয়েছি। বলছে যে আমার মানে তারা বলেছে যে এই পুরো কনফারেন্সে ১১ই জুন ছিল। বলছে যে এই আজকে সারাদিনে ২ টো পেপার সবচাইতে সুন্দর ছিল। সেটির মধ্যে আমার পেপারটা তাদের আ চমকপ্রদ লেগেছে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার দেশের যারা কবি সাহিত্যিক রয়েছেন তাদেরকে তুলে ধরতে। এবারও আমি খৈয়মকে নিয়ে, ওমর খৈয়ামকে নিয়ে আবার আ ইউনেস্কো যাবো। খুব শীঘ্রই আমি আশা করছি সুসংবাদটা পাবো। আ মোটামুটি তারা আমাকে কনফার্মেশন দিয়েছে, নভেম্বরে হবে এটি। তো আশা করছি আমি আবার নজরুলকে নতুনভাবে খৈয়মের সঙ্গে একটি নতুন আত্মিক মাত্রা একটা সংযোগ তুলে ধরতে পারবো। এর পূর্বে আমি আরেকটা আর্টিকেল দিয়েছিলাম। আমি মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে দেশপ্রেমের সঙ্গে ফার্সি দেশপ্রেমের কিছু মিল ওকে স্যার। অমিল নিয়ে আমি জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে আ ইরানের যে আধুনিক কবিতার জনক নিমাই শিজের এটির একটি মিল। কারণ আমার ইচ্ছা হচ্ছে, যেহেতু আমি ফার্সি শিখেছি, আমি যদি বাংলায় আর্টিকেল লিখি, তাহলে এটি শুধুমাত্র বাংলাদেশের লোক বাংলাদেশ শুনবে। স্যার। তাহলে এই যে শিখলাম, এই শিখাটা আমার কাছে মনে হয় যে পরিপূর্ণ না। বা গ্লোবালাইজ হলো কোনো না উপায় স্যার। হলো না। আমি আসলে মূল এই চিন্তাধারা থেকেই আমি আসলে এখন বাংলার চাইতে আমি ফার্সিতে বেশি গুরুত্ব দিচ্ছি যে এখানে আমাকে যেকোনো মূল্যে এই জায়গাগুলোতে আমার নক করতে হবে। আমার সুযোগ আছে। ইভেন আমি ২ টো সিনেমা করেছি, আপনি জানেন কবি জি হেলাল স্যার। হাফিজের তোমাকে শুধু তোমাকে চাই পাবো, এই গানটি আমি ফার্সিতে অনুবাদ করেছি এবং ইরানে আব্দুল জাব্বার কাকাই বর্তমান সময়ের বিখ্যাত সুরকার, তিনি শুরু এটি গানে করছি। রূপান্তর করেছেন। তো এটি আমার জন্য খুব বড় চাহিদা। বড় পাওয়া। কারণ বাবা হচ্ছে স্যার। এখানে কিন্তু আসলে টাকাই মানুষের সবকিছু, অর্থই না। আত্মিক তৃপ্তি কিন্তু আমি এক্সাক্টলি আমি স্যার। মনে করি যে গবেষক হিসাবে এটি আমার জন্য বড় জায়গা তৈরি করে দিচ্ছে এবং আমি যেখানে সুযোগ পাবো আমি চাইবো আমার দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে আমি তুলে ধরতে এবং আমি ইউনেস্কো কনফারেন্সের পরে আমার কাছে মনে হয়েছে আমার জীবনের নতুন আমার কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। সত্যি কথা। এখন আমি আল্লাহর শুকরিয়া, আমি ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গত রাতে আমি একটা অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছি। ও স্যার। সেখানে বাংলাদেশে এআই শিক্ষা কেন্দ্রিক, মানে এআই দিয়ে আমরা কিভাবে ফার্সি ভাষা শেখাতে পারি। আমাদের শিক্ষার্থীরা আ তারা সেটা শিখতে পারে কিনা, আমি তা এ এ এটি নিয়ে একটু গবেষণা করতে চাই। এই গবেষণা প্রপোজালটি তারা অ্যাকসেপ্ট করেছে। এটি আমার জন্য, আমি মনে করব যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গর্বের জায়গা। যে স্যার এই জায়গাটা ডেফিনিটলি স্যার কংগ্রাচুলেশন জি, স্যার। জি। স্যার আমরা আপনার একটা গবেষণা স্যার ছিল সেটা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় ফার্সি চর্চার যে বিমুখতার একটা ব্যাপার নিয়ে আপনার একটা গবেষণা ছিল হ্যাঁ, স্যার। স্যার আসলে আ আমরা তো দেখেছি স্যার আমাদের বিশেষ করে কওমি ঘরানার মাদ্রাসাতে স্যার ফার্সির বিশাল মানে তাদের সব পাঠ্যপুস্তকই ফার্সিতেই স্যার। হ্যাঁ। স্যার আপনার ওই বিমুখতার যে জায়গাটা আপনি আপনার গবেষণায় পেয়েছিলেন স্যার আসলে ওইখানে কি মূল বিষয়ে হুম। আ পেয়েছিলেন? যেসব কারণে স্যার
এটি আমি বলি সেটি হচ্ছে আমি কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং সেখানে আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই মানে বাংলাদেশের আমি বলব যে অন্যতম সেরা কওমি হাঁটাজারি। হাটহাজারী মাদ্রাসা। সেখানে আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষকও ছিলেন। আমি আসলে একটু সরেজমিনে দেখতে চেয়েছি যে আসলে সেখানে কি কোন বিষয়গুলো পড়ানো হয় এবং ফার্সি পড়ানো হয় এবং ফার্সিটা কিভাবে থাকে। আসলে একটা সময় ছিল আমরা বাংলাদেশে সবাই জানি যে বাংলাদেশে মূলত ইসলাম প্রবেশ করেছে আমরা যদি বলি সুফিতাত্ত্বিক ধারার মাধ্যমে। এক্সাক্টলি অর্থাৎ স্যার। মিস্টিসিজম, আ তারপর হচ্ছে সুফিবাদ, সুফি তারপর হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে মানবপ্রেম। মানবপ্রেম। আমরা যদি দেখি যে আমাদের ইভেন পরবর্তী যে এই ফার্সি সাহিত্যের এই ধারা থেকে আমাদের কবি সাহিত্যিকরা পর্যন্ত চণ্ডীদাস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই সে লিখেছেন। কিন্তু এর একটি কিন্তু বড় প্রভাব আমাদের শেখ সাদী যার কবিতা রয়েছে জাতিসংঘের সদর দরজায় যে আম মানুষ হচ্ছে আদম মানবজাতি হচ্ছে একে অপরের অঙ্গ। যখন এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক। যখন তুমি দেখবে পৃথিবীর কোনো এক প্রান্তে মানুষ নির্যাতিত হচ্ছে, অবশ্যই তোমার অন্তর কেঁদে উঠবে। যদি তোমার অন্তর না কাঁদে তাহলে বুঝবে তুমি মানুষ নও। তার মানে এই যে এই কবিতার ধারা, আমাদের নজরুলও কিন্তু এরকম অসংখ্য জি স্যার। কবিতা লিখেছেন। তো এই আমাদের এই মাদ্রাসাগুলোতে একসময় কি এই যে শেখ সাহাদির কবিতা গুলিস্তা, বুস্তা পড়ানো হতো যেগুলো হচ্ছে বলা হয় যে মোটামুটি মানবপ্রেম, মানবতাবাদী কবিতা বা মানবজাতিকে উদ্বুদ্ধ করতে, সমাজ গঠনে এই গ্রন্থগুলোর বিশেষ করে গুলিস্তান তো পুরো রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে তার একটা এক্সাক্টলি স্যার। বড় রূপরেখা ছিল তার মধ্যে। বিভিন্ন গল্প, আমাদের আখলাক, চরিত্র কেমন হবে, এই জায়গাগুলো শেখ সাদির গুলিস্তা বুস্তা ছিল। ফরিদুদ্দীন আত্তারের মান্তাকুত্তইল যেটি মান্ত্র করতে স্যার। কিছুদিন আগে নাট্যকলা জি স্যার। বিভাগে পাখিদের বিধানসভা। পাখির বিধানসভা নামে করেছে। তো এগুলো কি আসলে মূলত কিন্তু বাংলাদেশের মানুষ এই ঘরানা থেকেই কিন্তু জি মানে স্যার। পড়েছে কওমি মাদ্রাসাগুলো। কিন্তু আস্তে, আস্তে মানুষ আসলে তো বৈশ্বিক হতে, হতে এখানে আমরা মানে সবসময় মানুষ আসলে মানুষ প্রলুব্ধ হয় আসলে। মানুষ প্রলুব্ধ হয়। মানুষ অনেক সময় অর্থের কাছে নিজেদেরকে বিলিয়ে দেয়, এরকম হয়। এবং দেখা যায় যে মানুষ নিত্য নতুন শিখতে যেয়ে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এবং দেখা যায় যে সে আম অনেক সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়। এটাই বাস্তবতা এবং আমাদের ছোট্ট একটি দেশ আমরা বলব যে আমরা মোটামুটি আ আ নিম্ন মধ্যবিত্ত আয় থেকে আমরা একটু জি স্যার। আমরা একটু উচ্চ মধ্যবিত্তে যেতে চাচ্ছি। তো আমাদের বিভিন্ন দেশ থেকেও আমাদের বড়, বড় ডোনেশন আসে, পড়াশোনার ইয়ে থাকে। এই জায়গা থেকে আমরা ধীরে, ধীরে এখান থেকে না একটু দূরে সরে গেছি। এই যে বিষয় পাঠ্যপুস্তক থেকে এবং আমি বলব শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী না কিন্তু আসলে যে তারা বিমুখতা। বিমুখ হয়েছি মূলত আমরা যারা প্রশাসনিকভাবে যারা আমরা এই যে পাঠ্যপুস্তকগুলো আমরা প্রণয়ন করেছি, আমরা যারা উপরের লেভেলে বিভিন্ন জায়গায় ইভেন বলব যে আমাদের, আমাদের পাঠ্যপুস্তকে একসময় ছিল কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব। এই কবিতাগুলো আমরা দেখি না। সকালে উঠে আমি মনে, মনে মনে বলি বলি সারাদিন আমি যেন ভালো আমি হয়ে ভালো চলি। এই কবিতা এই কবিতাগুলো কিন্তু না এগুলো কিন্তু আমাদের ওই যে ছোটবেলায় যে আমরা পড়তাম, পড়তে নিজের মধ্যে কিন্তু এক ধরনের একটা আবেগ তৈরি করে, একটা বিবেক তৈরি করে। আমাদের এই যে এই জায়গাগুলোতে কিন্তু আমরা বলব, আমাদের যারা নীতি নির্ধারক ছিলেন, বিশেষ করে কওমি মাদ্রাসা লেভেলে বা আলিয়া মাদ্রাসায় তো এখন পড়ানো হয় না। এই জায়গাগুলোতে ফার্সির প্রভাবটা কমে গিয়েছে এবং এখানে কি হয়েছে আমরা দেখেছি যে আ যেহেতু মাযহাব কেন্দ্রিক একটা বিষয় আছে জি সরি, স্যার। এটা এখন অনেকেই ফার্সি বললে অনেকে ভাবে যে হয়তোবা এটা শিয়াদের বা ইরানদের যেহেতু ওকে শিয়া স্যার। এরকম একটা কিছু একটা মনোভাব আছে। এটা কিন্তু বাস্তবতা। এটাকে আমরা অস্বীকার করতে পারব না। জি স্যার। এটা এবং এ কারণে দেখা যায় যে শিয়া সুন্নি একটা সেই এই দ্বন্দ্ব কখনোই আমাদের মধ্যে ছিল না। কিন্তু আস্তে, আস্তে ধীরে, ধীরে বাংলাদেশে এই জায়গাটা তৈরি হচ্ছে। স্যার এইটা এটা কেন বাস্তবতা। বাড়ছে স্যার? মানে শিয়া সুন্নির যে এটা হচ্ছে দ্বন্দ্ব কি, আমরা। এটা হচ্ছে বিশেষ করে আমাদের মিডিয়াগুলোতে আমরা যেভাবে আসলে দেখি, আমি আমার দর্শনটা যেভাবে দেখি, দেখা যায় যে অতি উৎসাহী। আমি বলব যে আমরা এমন একটা দেশে বসবাস করি, আমাদের জাতিগতভাবে আমরা খুব বেশি উৎসাহী। সরি, মানে অতি উৎসাহী এবং এক্ষেত্রে আমরা
কোনো একটা হাদিসকে, কোনো একটা বিষয়কে, কোনো একটা ইতিহাসকে আমরা এটাকে পুনর্পাঠ করি, এটাকে আমরা রিভিউ করি। কিন্তু এটাকে আমরা নিজেদের মতো একটা মত তৈরি করি। এটা দুঃখের ওকে বিষয় স্যার। আসলে, হ্যাঁ? এবং লাইক সেক্ষেত্রে আমাদের মতো করে আমরা আমাদের ইন্টারপ্রেট মতো করে এবং এটা নিচ্ছি স্যার। বাস্তবতা। এটা একদম বাস্তবতা। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখি, আমাদের বিভিন্ন আলেম ওলামা যারা আছেন বিভিন্ন রকমভাবে তাদের মতো ওয়াজ মাহফিল স্যার করছেন বা আপনি তারা তাদের বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছেন। তার মানে আমরা কিন্তু বিভ্রান্ত হচ্ছি। এই জি জায়গাগুলো স্যার এক বিভ্রান্ত হচ্ছে, এটা তো বাস্তবতা। তো এই জায়গাগুলো থেকে মানে আস্তে, আস্তে ফার্সি নৈতিকতার কবিতাগুলো, উপদেশমূলক কবিতাগুলো, ফার্সির এই জায়গাগুলো ধীরে, ধীরে আসলে এখান থেকে তুলে দেওয়া হয়েছে এবং একটা গোষ্ঠী, আমি মনে করি যে তারা ইচ্ছাকৃতভাবে ধীরে, ধীরে এখান থেকে এই জায়গাগুলো বিলুপ করে দিয়েছেন। কারণ আমরা যদি মোটামুটি ৭০০ বছর মাদ্রাসায় কিন্তু ফার্সির একদম হুম, স্যার মানে পড়ানো হতো এবং শুধু না, আমাদের বিশ্ববিদ্যালয় আছে যে তারা একসময় আজ থেকে ২০-২৫ বছর আগে কওমি মাদ্রাসায় পড়েছেন। তারা এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা শত, শত ফার্সি কবিতা তারা বলতে পারেন। অর্থাৎ তারা এটা পড়েছেন। গুলিস্তা পড়েছেন, বুস্তা পড়েছেন, পান নামে আত্মার পড়েছেন, হ্যাঁ? তাসকিরাতুল আউলিয়া পড়েছেন, ফরিদুদ্দীন আত্তারের আ অ্যা আম আম আ তারপরে হচ্ছে আমাদের জামির কবিতা পড়েছেন, এভাবে। কিন্তু এখন এগুলো নাই। স্যার এখন এগুলো ধীরে, ধীরে শুধুমাত্র স্বল্প মানে সিলেবাসে শর্ট কেন্দ্রিক করে ফেলছে। অর্থাৎ এখন এবং শুধুমাত্র পড়া না, শুধু পড়ে ফেলছেন কিন্তু ফার্সিটাও তারা খুব বেশি সুন্দরভাবে শিখতে পারছেন না। কারণ হচ্ছে এই শিক্ষাটা আবার ধীরে, ধীরে এখন আমাদের জেনারেল লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে। তারাও চাকরির বাজারে প্রবেশ করার চেষ্টা করছে এবং তারাও ইংরেজি বাংলার দিকে প্রবেশ করেছে। সেখানে কিন্তু ইংরেজি বাংলা কিন্তু সেখানে অবহেলিত। খুব বেশি নাই একদমই আসলে। স্যার। এটা বাস্তবতা। এই আমরা যদি ওভারঅল আসলে একটা শিক্ষানীতি আমরা করতে পারিনি। এটা বাস্তবতা ভাই। এটা আমরা স্বীকার করি বা না করি, এটা আমাদের দুর্বলতা। আমরা এক্সাক্টলি কিন্তু স্যার। করিনি আসলে। আমরা যখন যে সরকার আসছে তার মতো একটা করে দিচ্ছে। কিন্তু আমাদের এই জায়গাগুলো বিশেষ করে এবং আজকে বাংলাদেশের আমি বলব যে অবক্ষয়ের জন্য, অবনতির জন্য এই জায়গাগুলো বড় দায়ী। শিক্ষা এক্সাক্টলি স্যার। ব্যবস্থা বড় দায়ী। এটা একদমই কিন্তু স্যার। এটা বাস্তবতা এবং মাদ্রাসায় ধীরে, ধীরে এ কারণে আমাদের শিক্ষার্থী না, তুমি আমার যদি ফার্স্ট ইয়ারে ধরো স্টুডেন্ট, আসলে আমি যা দিই তুমি সেটাই পড়বে। কিন্তু তাহলে আমি প্রণয়ন করেছি তোমার এক্সাক্টলি জন্য। স্যার। তুমি তো আর জানো না। তুমি জানবা কখন? তুমি যখন মাস্টার্স পড়ার পরে তুমি যখন গবেষণা করো তখন বলবে আজ থেকে ১০ বছর আগে এই কবিতাগুলো পড়েছে। তাই আজ থেকে ২০ বছর আগে এই পাঠটা আমাদের পাঠ্যসূচি ছিল। তো এগুলো তো আমরা বলব আমরা যারা নীতি নির্ধারক ন আ নি মানে নীতি নির্ধারক কমিটিতে আছি, আমাদের অভিজ্ঞতার অভাব, আমাদের জ্ঞানের অভাব, আমাদের গবেষণার অভাব, আমাদের সময়ের অভাব। থ্যাংকস স্যার। এটাই। আমরা স্যার তাই মনে করি। এই কারণেই আমার কাছে মনে হয়েছে মাদ্রাসা শিক্ষাও সেম এই কাজটাই ধীরে, ধীরে হয়েছে এবং এখান থেকে দূরে সরে যেয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানেও মানে আমরা আস্তে, আস্তে যেন মানে আমরা দেশের যে বর্তমান অবস্থা আমি বলব যে এখন বিশেষ করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি বিশ্বাস করি এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবো। কিন্তু আমার হুম, কাছে মনে হচ্ছে এটি একটি বড় কারণ। জি স্যার। হ্যাঁ। স্যার আপনি প্রায় ৪০ টারও বেশি স্যার ইরানি চলচ্চিত্র অনুবাদ করেছেন এবং দেখা যাচ্ছে যে অনেক বড়, বড় সিরিয়াল যেমন হচ্ছে 'ইউসুফ জুলেখা', 'বিবি মারিয়াম', হুম। 'শেহরাজ ফরহাদ' আরো অনেক কাজ করেছেন স্যার। তো আসলে ওইটা তো ফার্সি ভাষার একটা সাহিত্য বা সিনেমাও তো একটা সাহিত্য। সাহিত্য সেটা বাংলাদেশী মানুষের জন্য রূপান্তরিত বা রূপায়নের ক্ষেত্রে গিয়ে স্যার যে মেলবন্ধন ঘটানোর যে ব্যাপারটা, হুম। যেমন হচ্ছে যে আমাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং আরেকটা দেশের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এক না। তো সেক্ষেত্রে স্যার এই যে একটা মেলবন্ধন ঘটানো অনুবাদের মধ্যে দিয়ে স্যার এই বিষয়টা আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল? এটা আমি যদি বলি যে আসলে আমার জীবনের ১ম অনুবাদ হচ্ছে 'ইউসুফ জুলেখা'। জি স্যার। যেটি ১১০ পর্বের সিরিয়াল ছিল। এটি আমি ২০১৬ সালে ১ম অনুবাদ শুরু করি এবং আ অনুবাদ করতে যেয়ে তৎকালীন তথ্য কমিশনার ছিলেন আমিনুল ইসলাম সাহেব। উনি আ এসএটিভির উপদেষ্টাও ছিলেন এবং উনার সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হতো যে আমরা আসলে 'ইউসুফ জুলাইখা' অনুবাদ যখন করি তখন কারণ যেহেতু 'ইউসুফ জুলাইখার' কাহিনী বাংলাদেশে সবাই জানে। বাট ফার্সি ভাষা যেহেতু মিষ্টি ভাষা, ফার্সি ভাষা একটি ১ম যে লাইনটা বাক্যটা আমাদের ছেলেমেয়েরা শিখে, ফার্সি জাবানে শিরিন আস্ত। অর্থাৎ ফার্সি হচ্ছে মিষ্টি ভাষা, সুন্দর ভাষা এবং ফার্সি এত পোলাইট, এত শিষ্টাচার রয়েছে, এত আম ম্যানার রয়েছে, আচার-আচরণে, কথাবার্তায়। এই কথাবার্তাগুলো বিশেষ করে অনুবাদে আমার জন্য বড় চ্যালেঞ্জই ছিল। কারণ ওরা মোটামুটি উঠতে বসতে অসংখ্য তরূপ বলে যেটা। আচ্ছা। অর্থাৎ শিষ্টাচার ওরা আদব-কায়দা নিয়ে বলে। যেমন আমরা ওরা যখন সালাম দেয় বলে সালাম।
কিন্তু বাংলায় আমরা বলি আসসালামু আলাইকুম। ওরা বলে যেমন অ্যা কথায়, কথায় জন, হ্যাঁ? মানে জন আমরা কিন্তু মূলত প্রেমিক-প্রেমিকাকে জন বলি। জান, তাই না? জি স্যার। কলিজা। কিন্তু ওরা সবাইকে যেমন তুমি আমার খুব কাছের। আমি তোমাকে বললাম জন। তার মানে এটা কিন্তু খারাপ কিছু না। যেমন ইরানে আমি যখন পথে ঘাটে চলতাম, দেখতাম অনেক সুন্দরী মেয়ে আমাকে পিছন থেকে মানে সাইড দেওয়ার জন্য বলত জন। আমি অবাক হতাম যে আমাকে কেন বলছে, আচ্ছা। হ্যাঁ? সাধারণত আমরা বাংলাদেশে অভ্যস্ত কি যে প্রেমিক-প্রেমিকা এটা একদম বলে, কাছের তাই না? মানুষ কলিজা, যেটা বলবে যে জিগার জান এরকম করে বলে, জি হ্যাঁ? স্যার। যে এরকম তারপরে আর কথায়, কথায় ওরা বলে যে তোমার জন্য কোরবান হয়ে যাবো। এটা আমরা বাংলায় বলি না। তো আমি যেটা করেছি যে আমরা যেহেতু ইউসুফ জুলাইখা আমাদের মূল ইচ্ছা ছিল ওই সময় বাংলাদেশে আরেকটা বিখ্যাত তার্কি সিরিয়াল 'সুলতান সুলাইমান' সুলতান চলছিল। সুলেমান জি তখন স্যার। আমাদের টার্গেট ছিল যে আমরা এটাকেও সমান জনপ্রিয় করব এবং টিআরপিতে কিন্তু এমনও দেখা গেছে যে ইউসুফ জুলাই ইউসুফ জুলাইখা উপরে উঠে গেছে। এটাতে আমরা করেছি কি, যেহেতু বাংলায় অসংখ্য আরবি ফার্সি শব্দ প্রচলিত। প্রায় ৬,০০০ এর জি স্যার। শব্দ কিন্তু বাংলায় আরবি আছে স্যার। ওকে শব্দ আছে এবং আল্লাহ, খোদা, খোদা, হাফেজ, খোদা নাম, হাফেজ, নামাজ, রোজা, রোজা হ্যাঁ? আসমান, কবুল, কোরবান, হ্যাঁ স্যার। তাই না? এই শব্দগুলো আমাদের মোটামুটি আমরা বলব যে আপামর জনসাধারণ একেবারে রিক্শাওয়ালা থেকে শুরু করে সবার ভাষায় স্যার। একেবারে আমাদের যে সবজি বিক্রেতা সেও এটা জানে। সো এইটা আমরা করেছি কি, এই শব্দগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেছি। যে এবং এই শব্দগুলো আমি বেছে, বেছে ইচ্ছাকৃতভাবে আমি চেষ্টা করেছি যে এই শব্দগুলো বেশি ব্যবহার করার জন্য। কেন? তাহলে কি হবে? আমাদের একেবারে আমরা দেখেছি যে গাইবান্ধার একজন জি স্যার। যে লোক সে চা খেতে, খেতে চায়ের দোকানে শুধুমাত্র ইউসুফ জুলেখা দেখার জন্য। পটুয়াখালীর একজন এশার নামাজ পড়ে দ্রুত সে ইউসুফ জুলেখা দেখবে। এটা আমার মোবাইলে এখনো প্রমাণ আছে যে তারা ইভেন আমাদের শিক্ষক, যারা জার্নালিজমের একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছে, "স্যার মুহিত ভাই ইউএসএ থেকে আমার মা ফোন দিয়েছে। মা বসে থাকে ইউএসএ এর সময়ের সঙ্গে মিলে না ইউসুফ জুলাইখা দেখার জন্য।" তার মানে হচ্ছে কি আমরা সকল শ্রেণীর কাছে এটার পৌঁছাতে চাহিদা পেরেছেন। পৌঁছাতে পেরেছি কেন? এটার ভাষা। বাংলাদেশের সঙ্গে পুরো বাংলাদেশের মানুষ যেই কথাগুলো বলে, ওই কথাগুলো যেমন আমরা অসংখ্য জায়গায় অনেকে আমার যেমন যারা সাহিত্য সমালোচক তারা বলছেন এভাবে অনুবাদ করেছেন, বলেছে। সমালোচনা তো অবশ্যই হবে এবং আমরা উত্তর দিয়েছি যে আমি চাইলে সাহিত্যিক অনুবাদ করতে পারতাম। কিন্তু সেই ক্ষেত্রে আমার কানেক্ট করতো না কানেক্ট মানুষের করত সাথে। না। আমার মূল ইচ্ছে হচ্ছে যে আপামর ভাবানুবাদ স্যার। আপামর জনসাধারণ, ভাবানুবাদ, আপামর জনসাধারণকে এবং সহজ সরল ভাষা এবং আমি এর বিপরীত চিত্র আরেকটি বলব। আসহাবে কাহাফ যেটি আমি জি স্যার। অনুবাদ। কারণ আসহাবে কাহাফ কিন্তু হাই থট এর। খুব একদম স্যার। ফিলোসফিক্যাল খুব কিন্তু এটা কিন্তু একদম কাহাফ সূরা মানে যদি আমি সূরা বলি যে কাহাফ। আমার খুব ইচ্ছা ছিল আমি তখন এসএটিবিকে বললাম যে আমি এটা আমার মতো সাহিত্যিক অনুবাদ করি। আমি কিন্তু এটা অনুবাদ করেছি। এটা কিন্তু টিভিতে চলেছে। কিন্তু এটা কিন্তু ইউসুফ জুলাইখার মতো জনপ্রিয় হয়নি। অথচ আসহাবে কাহাফের জি কাহিনী স্যার। আমরা আমরা সবাই জানি। সবাই জানি স্যার। জানি। এইটা বেশি জনপ্রিয় হওয়ার কথা ছিল। কিন্তু কেন হয় নাই? কারণ স্যার আমরা কানেক্ট সাহিত্যিক করেনি স্যার। কানেক্ট করিনি। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে আবার কারবালা কাহিনী আবার কি করেছি? সেম আবার কানেক্ট করার চেষ্টা করেছি। শেহজাদ ফরহাদ। এ কারণে আমরা বিবি মরিয়ম, জি স্যার। এ কারণে এবং ৪০ টা সিনেমা যে তার মধ্যে ৩৩ টা সিনেমা এসএটিভি দেখিয়েছে। প্রত্যেকটা সিনেমায় আমরা চেষ্টা করেছি যে আমি ইরানের যে পোলাইটনেস, সহজ সরল ওই যে সাহিত্যিক কথাবার্তাগুলো, ইভেন হাফিজের অসংখ্য কবিতা আছে। জি স্যার। ইরানি সিনেমায় কিন্তু প্রচুর কবিতা কবিতা। ব্যবহার করে। মানে এটা বাংলাদেশের মানুষ যে কবি এবং বলাই হয় যে ইরানি সিনেমা হচ্ছে সাহিত্য, সাহিত্য জি কবিতা। স্যার। তাই না? আব্বাস কিয়ারোস্তামিকে বলাই হয় যে সিনেমার কবি। সিনেমার কবি। ঠিক আছে? তো আমরা করেছি কি আমি মোটামুটি ওই সময়টা এই কবিতাগুলোকে একটু সুন্দরভাবে নিজের মতো করে যাতে বাংলাদেশের মানুষও বুঝতে পারে। মানে একদম সাধারণ মানুষও বুঝতে পারে। এ কারণে এভাবে অনুবাদ করার চেষ্টা করেছি। ফলে এই এই সিনেমাগুলো জনপ্রিয় হয়েছে। এটি আমার কাছে মনে হয়েছে এবং পরবর্তীতে ঐতিহ্য প্রকাশনী আবার এগুলো বই আকারে পাবলিশ করে। এক্সাক্টলি তারা স্যার। অলরেডি ৯ টা বই পাবলিশ করেছে। আরো ৩ টা প্রেসে আছে। অর্থাৎ প্রতি বছর তারা চেষ্টা করছে এই বইগুলো অর্থাৎ এটাকে একটু সমালোচনা করা সিনেমাটা নিয়ে এবং এটি মানে মোটামুটি বলা যায় যারা সিনেমা নিয়ে কাজ করে, যারা বাংলা অন্য ফার্সি ভাষা সাহিত্য নিয়ে কাজ জি করে স্যার। না, জানে না, তাদের জন্য একটা বড় জায়গা যে তারা অনুবাদটা পড়ছে, তারা সারাংশটা পড়ছে, তারা সা অ্যা অ্যা পরিচালক সম্পর্কে জানছে এবং এটি আমি মনে করি যে এটি একটি বড় আ সাহিত্যের একটি বড় জায়গা এই আচ্ছা সিনেমা ক্রিটিক্যাল ইরানি সিনেমা থিংকিং ও তৈরি হচ্ছে যে তৈরি হচ্ছে। আমাদের সিনেমা, তার সিনেমা অন্যান্য কম্প্যারিজন এর একটা জায়গা জায়গা আরকি তৈরি হচ্ছে এবং তৈরি করতে তৈরি পারছে হচ্ছে, আরকি স্যার। তৈরি হচ্ছে। স্যার আপনি সিনেমার বাইরেও স্যার মানে হচ্ছে যে একজন ভ্রমণ লেখক হিসেবেও খুব জনপ্রিয়। স্যার আপনার একটা বই আছে স্যার 'ইরানের পথে প্রান্তরে'। আমার মনে আছে স্যার আমি নিজে ওই বইটা হুম, কিনেছিলাম আমার বন্ধু মুতাহারকে সাথে হুম, নিয়ে গিয়ে। আসলে স্যার একজন শিক্ষক হিসাবে না মানে একজন ভ্রমণকারী হিসেবে ট্রাভেলার হিসেবে স্যার আপনি আসলে
ইরানকে কিভাবে দেখেছেন স্যার? যেমন হচ্ছে যে আমরা তো স্যার বর্তমান সময়ে ইরান সম্পর্কে মিডিয়ার ফ্রেমিং এর মাধ্যমেই দেখি। হুম, যেমন হচ্ছে যে স্যার যে তারা যুদ্ধংদেহী মানে তাদের সাথে ইউএসএ পারল না। হুম। অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, 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 তো এটা স্যার এই জায়গা থেকে আসলে হার না মানা জাতি, হার না অনেক কিছু মানা আছে জাতি। স্যার। তো হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি নিজে এখানে থেকেছেন, হুম, পিএইচডি করেছেন সেখান থেকে। হুম। আসলে স্যার আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কি আসলে? যে সেই আমি না আচ্ছা ঠিক আছে। এটা একটা ভালো দিক এবং আমি বলব যদি তুমি ইরানের পথে প্রান্তর বইয়ের ভূমিকাটা পড়ো, ভূমিকাটা পড়লেই আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করেছি যে আসলে আমি এই যে ভ্রমণ করি, ভ্রমণটা আমি আমার শিক্ষার্থীদের জন্য করি। স্যার কেন? আমি একেবারে আমি মানে কোনরূপ রাগ-ঢাক না রেখেই বলছি। বিশেষ করে আমরা যারা ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করি জি স্যার। এবং আমি শুধুমাত্র বলব শুধুমাত্র ফার্সি না, যেকোনো ভাষা উর্দু হোক, পালি হোক, সংস্কৃত হোক, আরবি হোক, আমি মনে করি নেটিভ দেশগুলোতে যাওয়া উচিত। আমি আ আমার ক্লাসে ইরানে যাওয়ার আগে, হুম, ইরানে যাওয়া তো আমার ভ্রমণ কাহিনী শুরু। আমি ইরানে যাওয়ার আগে যখন আমি ফেরদৌসির কথা বলতাম, তখন আমাকে ১০ টা বই পড়ে, লিখে সেগুলো আমাকে মুখস্থ করতে হতো। এটা এক ধরনের মুখস্থ আসলে জি বা এক স্যার। ধরনের নিজের মধ্যে আয়ত্ত করা জ্ঞান। কিন্তু তখন আমার তৃপ্তি হতো না যে আমি ফেরদৌসী সম্পর্কে বলছি কিন্তু তার মাজারটা কোথায় আমি স্পেসিফিক আমি আমি নিজে জানি দেখি না। নাই। আমি ওমর খামের কথা বলছি কিন্তু আমি জানি না। জানি না, শুধু একটা কল্পনা করছি যে নিশাপুর একটা জায়গা, সেখানে কবি শুয়ে আছেন, এখানে এত সুন্দর একটা স্থাপত্য শিল্প তৈরি ওকে। কিন্তু আমার কাছে তখন থেকে মনে হলো যে এটা আমার কাছে মনে হয় যে আমরা যারা শিক্ষক আমাদের যদি সুযোগ থাকে অবশ্যই নেটিভ দেশে যাওয়া উচিত। কেন আমি বলব যে আমার আ আ আ নিজের উৎকর্ষ সাধনের জন্য। এ এবং আমার চেষ্টা ছিল যেহেতু আমি ইরানোলজি নামে একটি ইরান পরিচিতি নামে একটি কোর্স পড়াতাম, তখন থেকেই আমি মূলত এখান থেকে এদিকে আকৃষ্ট এবং আমি অসংখ্য ঐতিহাসিক স্থাপনার কথা যেটা আলেকজান্ডার দি গ্রেট আক্রমণ জি স্যার। করেছে বা সোলাইমান রাজার রাজত্ব বাদশাহী একটা জায়গা আছে বা আর্গেবাম যেটা ভূমিকম্পে পুরো একটা গ্রাম বিধ্বস্ত হয়ে গেছিল বিধ্বস্ত ২০০৩ সালে জাতিসংঘ ইউনেস্কো যেটা স্বীকৃতি দিয়েছিল। এগুলো আমরা বইয়ে পড়েছি, ছবি দেখেছি কিন্তু নিজের চোখে দেখে কথা বলা কারণ এগুলো সম্পর্কে আমার বলতে হয়। তার মানে হচ্ছে আমার ছেলেমেয়েরা আমি যখন বলবো এটার প্রতি কিন্তু খুব বেশি আকৃষ্ট হবে না। কিন্তু যখন দেখবে যে স্যার গিয়েছেন এবং আমি সেখানে প্রত্যেক জায়গায় আমি প্রায় ৪৫ থেকে ৪৬ টা ভিডিও আমি করেছি। আমি এইসব জায়গায় শুধুমাত্র আমার শিক্ষার্থীদের জন্য। আমি জি ৩ স্যার। মিনিট ৪ মিনিটের ভিডিও করেছি। কবি হাফিজের মাজারে যেয়ে তার গজল গেয়েছি। বিদিশা তাকে কিভাবে দেখছে আমি আমার ছেলেমেয়েদের দেখাই ক্লাসে। ফরিদুদ্দিন আত্তারের মাজারে আমি এগুলো দেখাচ্ছি। এখন এই জায়গাগুলোতে যাওয়া কি হয়েছে আমার মধ্যে না একটা কল্পনার জায়গা না, আমি নিজেই ভ্রমণ করি। যখন আমি বলি আমার ছেলেমেয়েরা তন্ময় হয়ে শুনে যে তারা মনে করে যে হ্যাঁ, যে স্যার আসলেই একদম ডিরেক্ট কানেক্ট করতে পারে যে কানেক্ট সত্য। যে হ্যাঁ, স্যার দেখে এসে হুম। মনে হচ্ছে যে এ আমাদের কাছে বর্ণনা লাইভ করতেছে। বর্ণনা করছে এবং এটা আমার ছেলেমেয়েরাও যথেষ্ট মানে স্যার আপনি যখন বলছিলেন স্যার আমিও ইমাজিনেশন এ চলে যাচ্ছিলাম যে যে আসলে এটা করা উচিত এবং আমি দেখতে কেমন? অসংখ্য যত কবি সাহিত্যিক আছে ইরানে বিখ্যাত, অসংখ্য জায়গায় গিয়েছি। ইরানিরা পর্যন্ত জানে। বলছে অবাক হয়েছে। বলছি না আমার জায়গা এটা। একজন আচ্ছা। সাহিত্যিক হিসাবে আমি প্যারিসে গিয়েছি। জি স্যার। ইউনেস্কো কনফারেন্সের ১ম দিন থেকে পরের দিন আমি গিয়েছি হচ্ছে যেখানে অস্কার ওয়াইল্ডের জি স্যার। জিম মরিসন যেখানে শুয়ে আছেন, যেখানে সাদেক হেদায়েত বিখ্যাত সাহিত্যিক। তার মানে এই জায়গাগুলোতে। তারপর আমি যেটা দেখেছি ইরানি আসলে যেটি বলা হয় ইরান আসলে এমন না। আমি যখন ২০১৩ সালে যাই সবাই বলেছে যে এখানে আক্রমণ হবে, ইরানের অবস্থা কিন্তু আমি যাওয়ার পরে পুরোপুরি সম্পূর্ণ ভিন্ন চেহারা। অসম্ভব অতিথিপরায়ণ, এদের জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারা অ্যা টেকনোলজিতে খুব বেশি ডেভেলপ, খুবই তারা তাদের তেহরান তেহরানের নিচেই মেট্রো যে স্টেশন, মনে হবে এটি আরেকটি শহর, নতুন শহর। ওকে স্যার। মানে এত বেশি স্টেশন, হ্যাঁ? মেট্রো স্টেশন এবং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায়। বিআরটি লাইন যেটি বলা হচ্ছে যে এটি বাস সাধারণ জনসাধারণের জন্য। মানে আমি আমার প্রাইভেট কার নিয়ে আমি যেখানে ২ ঘন্টা যাব, সেখানে আমি এই বিআরটি যে বাস যেটি রয়েছে জি সাধারণ স্যার। জনগণ, শাটল আমি শাটলে আমি সেখানে মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটে চলে যেতে পারছি। মানে স্যার জ্যামের কারণে অনেক যেতে পারছি না। ডেভেলপড। তার মানে হচ্ছে সো ডেভেলপ, হ্যাঁ? এবং প্রত্যেকটা ইরানের হচ্ছে আরেকটি বিষয় যে এত স্যাংশন, এত এমবার্গো, এত বেশি অবরোধ থাকার পরেও ইরান কেন থামছে না? কারণ হচ্ছে ইরানের স্থানীয় পর্যটক প্রচুর পর্যটক। অর্থাৎ তারা বৃহস্পতিবার এবং শুক্রবার ওদের ছুটি, সরকারি ছুটি। ওরা বুধবার থেকেই ওরা সুমল মানে উত্তরে কাস্পিয়ান সি ওই জায়গাটা হচ্ছে ওদের বিনোদন কেন্দ্র। ওকে একদম স্যার। কাশ্মীর। ওরা বুধবার হলেই বুধবার দুপুর থেকে একেবারে সুমাল মানে উত্তরে যায়। তেহরান থেকে ৩-৪ ঘন্টার পথ। কিন্তু সেখানে প্রচুর জ্যাম থাকে। অর্থাৎ ওখানে যে তারা তাঁবুতে থাকছে নিজেরা।
এবং সরকারের যথেষ্ট নিরাপত্তা। আমি বলব যে আমি যতদিন ছিলাম প্রায় ৫ বছর ৯ মাস ছিলাম ইরানে। জি স্যার। আমি কিন্তু সবসময় রাত-দিন ২৪ ঘন্টা আমি মানে রাত ২টা-৩টা বাজেও আমি একা, একা গিয়েছি। আমি ইরানের এক প্রান্ত থেকে সিকিউরিটি এত সিকিউর এত মানে সিকিউর ছিল এবং ইরানে দেখেছি যে আ ট্যাক্সি শেয়ারিং হয়। আমাদের দেশে এটা কল্পনাই করা যায় না। সম্ভবই না স্যার। সম্ভবই না। রাতে তো সন্ধ্যার পর তো নাই, দিনের বেলাও না। মেয়েরা এখানে যেমন পিছনে ৩ টা সিট। একটা ছেলে বসছে, মেয়ে বসছে, পরে আবার ছেলে বসছে। মাঝখানে কোনো মানে ইয়া দ্যাট নাই। মিনস স্যার আমরা যা দেখি তার এটা থেকে পুরোপুরি ভিন্ন। আসলেই ভিন্ন। আসলেই ভিন্ন ডিফারেন্ট স্যার। চিত্র। মেয়েরা যথেষ্ট শিক্ষিত এখানে। 80% মেয়ে হচ্ছে অফিস আদালতে কাজ করে এবং বড়, বড় এখন স্যার কর্মকর্তা। আমরা স্যার যে নারী স্বাধীনতার কথা যে ওয়েস্টার্ন সাইড হুম। থেকে বলা হয়ে থাকে যে আসলে ইরানে মেয়েরা স্বাধীন না, ঠিকমতো কাজ করতে পারতেছে, স্বাধীনতা নাই। হুম। স্যার আসলে এই চিত্রটা কেমন স্যার? এটা আসলে কি আ কিছু বিষয়ে আমাকে আমরা স্বীকার করেছি যে হ্যাঁ, মোরাল পুলিশিং যেটা, মোরাল পুলিশিংটা ছিল। এখন নাই আসলে এভাবে। কিন্তু মোরাল পুলিশিংটা মাঝে, মাঝে আসলে আমি যদি বাংলাদেশ পুলিশের কথা বলি, আমি বাংলাদেশের হ্যাঁ কথাই বলি। স্যার। আসলে সবাই তো একরকম না। কেউ আছে খুব দয়ালু। আমাদের বাংলাদেশি পুলিশ। আবার কেউ এক্সাক্টলি আছে স্যার। খুব রুড। রোড। তো রুড। এখানে একটা সময় আগে ছিল মোরাল পুলিশিংটা খুব বেশি যেমন বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে মেয়েদের হাতে নেল পালিশ দেয়া যাবে না। ওকে স্যার। ওকে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে মেয়েরা লিপস্টিক দিতে পারবে না। একটা সময় ছিল। একটা এখন স্যার এটা সেটা কত সালের ঘটনা হবে স্যার? এইটা ২০০০ আমি যদি বলি যে ১৬ র আগে রুহানি ওকে, প্রেসিডেন্ট ২০১৬ তে প্রেসিডেন্ট হলো। এরপরে আস্তে, আস্তে শিথিল হয়ে গিয়েছে। এর আগ পর্যন্ত ছিল। ওকে স্যার। ওকে। এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও ছিল। আর রাস্তাঘাটে বিশেষ করে মোড়ে যেটা মানতু পড়ে এটা এই পর্যন্ত হাঁটু পর্যন্ত এটা সিস্টেম। কিন্তু এখন সেটা তখন এটা অনেকে এই পর্যন্ত পড়তো। লজ্জাস্থান পর্যন্ত ঢাকা পর্যন্ত পড়তো। এইটা অনেকেই ইয়ে করত। মানে তখন ধরতো পুলিশে নিয়ে যেত, কাউন্সেলিং করত, বাবা-মাকে ফোন দিত। অথবা চুলটা তাদের এ এ এই জায়গাটায় একটা ছোট্ট ওড়নার মতো দিয়ে রাখতো। এটা হচ্ছে একটা শ্রেণী। এটা রাজধানী তেহরানের কথা বলছি। কিন্তু তেহরানের বাইরে কিন্তু মোটামুটি সবাই অনেকেই বড় হিজাব পরে। ওরা চাদর বলে। অর্থাৎ পুরো বড় একটা বিছানা চাদরের মতো যেটা কালো, এইটা তারা পুরো আবরণ একদম মাটি পর্যন্ত। স্যার কি মুখও ঢাকা থাকে স্যার? একদম এই পর্যন্ত একটু ঢাকা থাকে। একটু খোলা থাকে। মানে স্যার হ্যাঁ। আমাদের দেশে স্যার আমরা যেটা দেখি না এটা না। আমাদের দেশে এটা না। এটা না। নিকাব তাদের না, তাদের হচ্ছে মুখ খোলা থাকে। ওকে। একটু খোলা থাকে। এই পর্যন্ত এগুলো সব ঢাকা। স্যার এটা তো অ্যারাবিয়ান কালচার অ্যান্ড পার্সিয়ান কালচারের একটু ডিফারেন্স। ডিফারেন্স আছে অবশ্যই হ্যাঁ, এটা। তো এখানে স্বভাবতই আসলে মানুষ তো আসলে পরিবর্তন চায় নিত্য নতুন এবং এই জায়গাগুলোতে আ এই বাধা সত্ত্বেও নারীরা কিন্তু প্রচুর পড়াশোনা করছে এবং ছেলেদের চাইতে মেয়েদের পড়াশোনার হার বেশি। ওকে। ছেলেদের আবার আরেকটা বিষয় আছে। বিশেষ করে ইরাক-ইরান যুদ্ধে প্রচুর যুবক মারা যাওয়ার মা পরে নারীরা এদিকে এই দিকে এগিয়ে গিয়েছে এবং প্রতিনিয়ত ইরানকে আসলে বিশেষ করে এই সময় আইএসের সঙ্গে যুদ্ধ হয়েছে ইরাকে, সিরিয়াতে বিভিন্ন জায়গায়। এই জায়গাগুলোতে ইরানের যুবক শ্রেণী বা মধ্য আ যারা এই শ্রেণীগুলো যুদ্ধ করার কারণে এটা কি হয়েছে? একটা সংকট তৈরি হয়েছে। কিন্তু নারীদের জায়গা ঠিকই এগিয়ে গিয়েছে। হ্যাঁ? এই জায়গাগুলোতে মোরাল পুলিশিং এর জায়গাগুলোতে একটু বাড়াবাড়ি ছিল। এটা বাস্তবতা। এটা আমাদের মানতে হবে। এটা আমার অস্বীকার করার কিছু নাই। কিন্তু সেখান থেকে নারীরা কিন্তু থেমে নাই। তার মানে হচ্ছে যে মোরাল ঘরে বসে নাই কিন্তু। আমি যদি বলি আফগানিস্তানের কথা বলি বা অন্যান্য তারা কিন্তু ঘরে বসে নেই। তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে। ইরানের নারীরা ফুটবল খেলছে। জি স্যার। ইরানের নারীরা ভলিবল খেলছে। ইরানের নারীরা বাস্কেটবল খেলছে। ইরানের নারীরা আ আ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অংশগ্রহণ করছে। এটা কিন্তু পারছে। এটা ডেফিনিটলি স্যার। কিন্তু না। এই জায়গাগুলোতে নাই এবং এই জায়গাগুলো তারা এগিয়ে গিয়েছে। আমি যদি ব্যাংকে যাই, ইভেন ট্যাক্সি ড্রাইভার পর্যন্ত উবার যেটি ওরা ওরা ওকে স্যার। ওরা বলে ওরা বলে স্ন্যাপ বলে মেয়েরা গাড়ি চালাচ্ছে। সো এই জায়গাগুলোতে বড়, বড় কারভার্ড ভ্যান যেটা হচ্ছে লরি যে জি স্যার বাংলাদেশে কল্পনা করা বাংলাদেশে। যায় না। ইরানি নারীরা এটা চালাচ্ছে। সো এই ঠিক জায়গাগুলোতে স্যার। কিন্তু তারা থেমে নাই। এগুলোতে থেমে নাই এবং যেহেতু আধুনিক সুযোগ সুবিধা আছে এই কারণে তারা এই জায়গাগুলোতে এগিয়ে যেতে পারছে। তবে এটা আ কিছুটা হলেও মানে সাধারণ মানুষ তো আসলে বিভিন্ন রকম পরিবর্তন চাইবেই। আসলে পরিবর্তনের বেশ কিছু কারণও ছিল। সেই কারণ থেকেই তারা এটা চেয়েছে। এটা বাস্তবতা। এটার অস্বীকার হয়তোবা এটা একটা কারণ। হয়তো এক্সাক্টলি এর স্যার। মোরাল একটা কারণ একদমই এটা। স্যার। এটাই। স্যার আপনার এই কথা ধরেই যে একজন নারী পরিচালকের সিনেমা পরিচালক নার্গিস আবিয়ার। আবিয়ার হুম, আবিয়ার স্যার। হুম, স্যার আপনার হাত ধরে ২০১৮ সালে উনি ১ম বাংলাদেশে আরকি একটা চলচ্চিত্রের হুম। করেছে আরকি স্যার। তো আসলে তো আমরা আরকি আমাদের দেশের কয়জন নারীকে গিয়ে বিভিন্ন দেশে সিনেমা বানাইতে দেখি স্যার। এটা আমার কাছে আরকি একটু আপনার কাছে জানতে চাওয়া আরকি স্যার। বাংলাদেশ থেকে কেউ কি গিয়ে এভাবে কখনো করেছে কিনা ইরানের ঐদিকে বা আর স্যার আপনার ওই অভিজ্ঞতাটা কেমন ছিল আরকি স্যার? আচ্ছা ১৮ আসলে সালের এখানে আমি বলব যে আসলে ১ম যেই এই জায়গাটা ইউসুফ জুলেখা যখন অনুবাদ শুরু করি এরপরে
ইউসুফ জুলাইখার পরে আমি আমার ওপেনার সার্জারি করি। হ্যাঁ স্যার, এটা সার্জারি করি ওকে স্যার। তেহরানে। এরপরে আমি আ কারবালা কাহিনীটা অনুবাদ করি। তো এরপরেই হচ্ছে আমাকে ওখানকার IRIB যেটা জাতীয় সম্প্রচার হ্যাঁ স্যার। কেন্দ্র, ওখান থেকে ওদের সঙ্গে আমার প্রতিনিয়ত যোগাযোগ ছিল। আমি ওখানে বিভিন্ন টক শোতে যেতাম। ওখানে বাংলাদেশের কৃষ্টি কালচার নিয়ে কথা বলতাম। পবিত্র রমজানে বাংলাদেশের কালচার কেমন, ঈদে বাংলাদেশের কালচার কেমন, নববর্ষ এগুলো নিয়ে। তো তারা আমাকে আ বলল যে আমাকে খবর দিল যে আ এটা বাংলাদেশে আ যেতে চায় ইরানি একটি সিনেমা গ্রুপ। কেন? এটা হচ্ছে মূলত তারা ওই সময় পাকিস্তানের অবস্থা খুব বেশি ভালো ছিল না। বিশেষ করে আম আ ওখানকার যে আম কি বলে? এই পলিটিক্যাল সিনারিও স্যার। পলিটিক্যাল সিনারিও প্লাস হচ্ছে পলিটিক্যাল এখানকার একটা যে আনরেস্ট চলতেছিল স্যার ওই নিরাপত্তা, সময়টাতে আসলে নিরাপত্তা, স্যার, এক্সাক্টলি নিরাপত্তা, সিকিউরিটি। নিরাপত্তা ছিল না। মানে মারামারি ছিল প্রতিনিয়ত। বলছে নিরাপত্তা বিষয়ক একটা ঝামেলা ছিল। তো এটা আমরা করতে পারছি না এবং তারা বেশ কয়েকদিন বিশেষ করে চৌবাহার, জি সিস্তান স্যার। বেলুচিস্তান ইরানের ওই প্রদেশে কয়েকদিন ৩-৪ দিন করার পরেও দেখা গেছে যে আম ওখানে নিরাপত্তার সমস্যা হচ্ছিল। তখন তারা বলল যে, "না, আমরা এখানে আর করব না এই এলাকা।" যেহেতু তারা চাচ্ছিল যে ওই এলাকার মতো বাংলাদেশের এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি কিনা বাংলাদেশের বিভিন্ন কাহিনী। তো আমি বললাম যে, "ঠিক আছে, বাংলাদেশে করা যায়।" আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন নেওয়ার চেষ্টা করলাম এবং পারমিশন পেলাম। তৎকালীন আমাদের অ্যাম্বাসেডর ছিলেন আব্বাস ওয়াইজি। উনি যথেষ্ট হেল্প করলেন আমাদেরকে এবং তখন আমার ইচ্ছা ছিল আসলে মূলত আমি এখানে যারা আসবে তাদের ইন্টারপ্রেটার হিসেবে আমার ছেলেমেয়েরা কাজ করবে। ওকে স্যার। আমি এটা এবং আমি আমার বিভাগের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা যে আ এই ১ম বাংলাদেশে ১ম একটা ইরানি সিনেমা এসেছে এবং তার সঙ্গে আমার বিভাগের ছেলেমেয়েরা বিশেষ করে এই যে ২ জন তানজিলা বিনতে নূর এবং বাদল তারা সেখানে কাজ করেছিলেন এবং আরো ২ জন আরেকজন মাজহার যিনি ইরানে পড়াশোনা সে কাজ করেছে। রাহেল আরেকজন তারাও কাজ করেছে। আ তারপরে এরপরে আ আমরা ১০ জন আমাদের ছেলেমেয়ে কাজ করেছে। একটা ভালো তারা এত অভিজ্ঞতা হয়েছে তারা বলছে, "স্যার আমার কাছে মনে হলো আমরা ইন্টার্নি করছি। ওকে রাত-দিন স্যার। ২৪ ঘন্টা।" তো এটা আমার কাছে আমি বলব যে সবকিছুর উপরে আমার কাছে এটা ভাল লাগছে। আমি আমার ছেলেমেয়েদের জন্য কিছু হলেও কিছু একটা মানে কিছু একটা কি বলে সোর্সিং সোর্স অফ সোর্স ইনকাম স্যার। হ্যাঁ, ইনকামের ব্যবস্থা করছি এবং সেখানে মোটামুটি ওরা ৫০-৬০ হাজার টাকা করে টাকা তো পেয়েছে। অনেক মানে টাকা ওই স্যার। ১ সপ্তাহে। তাহলে এটা আমার জন্য একটা বড় পাওয়া। আমি বলি কি জি একজন স্যার। অভিভাবক হিসেবে, শিক্ষক হিসাবে আমি সবসময় আমি এটাই চাই তো আসলে। কাইন্ড আমার অফ উদ্দেশ্য স্কলারশিপ পাইছে। স্কলারশিপ পেয়েছে। তাই তো? এটা তাই না? জি স্যার। তো ও ১ সপ্তাহ খুব মজা করেছে এবং বাংলাদেশেও যথেষ্ট সাড়া ফেলেছে। বিশেষ জি করে স্যার। বড়, বড় পত্র-পত্রিকাগুলো, মিডিয়াগুলো কাভারেজ দিয়েছে এবং ইরানের বিখ্যাত নায়িকা এলনা শাকের দুস এসেছে। তার সঙ্গে এবার আমার কথা হয়েছে হয়তো আমরা পরবর্তী কোনো সিনেমায় তাকে নিয়ে আমরা কাজ করব ইরান অবশ্যই। বাংলাদেশে। হুতান সাকিবা, নার্গিসা বিয়ার ওই সময়ের কারণ এর আগে তার সিনেমাটা অস্কারে গিয়েছিল ট্রাক হ্যাঁ স্যার। 143 তো উনি বাংলাদেশে এবং উনি আমি বলব যে এই ধরনের পরিচালক বিরল দেখেছি কেন একটু বলে নেই। একজন নারী পরিচালক তেহরান থেকে শুরু করেছে বই পড়া। মানে বই পড়ছে উনি। কথা বলছে মাঝে, মাঝে বই পড়ছে। পুরো ১০ দিন বাংলাদেশে ছিল। তার হাতে বই ছিল। এটা বিশ্বাস হয়? মানে একজন ওকে স্যার। এত বড় মাপের মানে পরিচালক কিন্তু এটা বাংলাদেশে কল্পনা করতে পারি না। কারণ বাংলাদেশে একটা সিনেমা বানাবে, এরপর ঐটার মধ্যেই শুধুমাত্র কারুকাজ করে নতুন সিনেমা তৈরি করবে। সরি, আমি সবার প্রতি সম্মান, শ্রদ্ধা জানিয়ে বলছি যে বাংলাদেশে পড়াশোনার জায়গাগুলো যথেষ্ট ঘাটতি আছে। জি স্যার। এই নার্গিস আবিয়া ফার্সি ভাষা ও সাহিত্যে মাস্টার্স করা তারপর সিনেমার উপরে ডিগ্রি নিয়েছে। তারপর তিনি বই লিখেছে প্রায় ২০ টার উপরে তার বই আছে। সে একজন লেখকও। তার মানে একজন পরিচালক। বাংলাদেশে এই জায়গাগুলোতে যদি আমরা ডেভেলপ করতে চাই ভাই, এই জায়গাগুলোতে পড়াশোনার বিকল্প নেই ভাই। পড়াশোনার পাশাপাশি কি আবার এটাও বলেছে। যেমন আমরা আ টেলিভিশন ফিল্ম জি ওই স্যার। যে ফটোগ্রাফি বিভাগে নিয়ে আসছিলাম ইরানি গ্রুপ। বলছে যে, "তোমরা শুধুমাত্র পড়াশোনার মধ্যে থেকো না। তোমরা প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালে যাও, তোমরা কাজে যাও। তোমরা জি এটার স্যার। পাশাপাশি কাজে যাও। শুধুমাত্র পড়াশোনা তো প্রাতিষ্ঠানিক একটা শিক্ষা। কিন্তু তোমার ব্যবহারিক। এটা যত বেশি তুমি শিখতে পারবে, তত বেশি উদ্ভূত হবে এবং বাংলাদেশ থেকে এখন মানে ভালো, ভালো ছেলেমেয়েরা তৈরি হচ্ছে। কিন্তু এদের পৃষ্ঠপোষকতার অভাব ভাই। আমার কাছে মনে হয়েছে যে হয়তো বাংলাদেশের ওই এই মাপের না। যেমন কিছুদিন আগে রিদওয়ান রনি ভাই উজবেকিস্তানে একটা সিনেমার ইয়েস। করেছে। ওইটা আমি দম। দম করেছে বা একটু কাহিনীটা বাংলাদেশী ফ্লেভারই করেছে হয়তোবা ওই মিডল ইস্ট টাইপের। কিন্তু আমাদের যদি শিল্প সাহিত্যে আমরা যদি ভালো কিছু করতে চাই, আমরা যদি বিশেষ করে এই জায়গাগুলোকে কিন্তু জাতিকে বড় একটা জায়গায় নিতে পারে। আমি আগেই বলি ভাই। কারণ আমি ডেফিনিটলি স্যার। এর আগেও বলছিলাম যে রাজনীতি কিন্তু শুধু সেই আফ্রিকার ছোট, ছোট দেশ থেকে কঙ্গো, মালি, সুদান থেকে শুরু করে সবাই করে স্যার। পৃথিবীর সব দেশেই রাজনীতি আছে। পরিবর্তন আছে। এটা কিন্তু তোমাকে হাইলাইটস করবে না। সরি, এটা বাস্তবতা। আমরা চে গুয়েভারা আমরা একজন পেয়েছি। কিন্তু তার মানে তার জন্য চিনছি। কিন্তু এরকম না। আমাকে
যেটা করতে হবে, আমাকে নতুন, নতুন শিল্প সাহিত্যের জায়গা তৈরি করতে হবে এবং এটা অবশ্যই মনে করি আমাদের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, আমাদের যারা আ আসলেই দেশকে ভালোবাসেন, এটা করতে হবে। এটা যদি করতে পারে, শিল্প সাহিত্যে যদি আমরা ডেভেলপ করতে পারি, উন্নতি করতে পারি, নিঃসন্দেহে আমার দেশকে মানুষ চিনবে। Yes. নইলে আমি সরি টু সে আসলে এটা এইভাবে সম্ভব না। একটা রাজনৈতিক পরিবর্তন হবে, প্রতিনিয়ত পরিবর্তন হবে, নতুন, নতুন জায়গা তৈরি হবে। কিন্তু নিজেদের স্বার্থ এবং সিদ্ধি স্যার হবে। আমরা সরি। এবার বিশ্বকাপেও দেখলাম স্যার যে একজন বাংলাদেশি হুম। যে হচ্ছে সিঙ্গার জারিয়াতে হচ্ছে যে একটা ওয়ার্ল্ড ক্লাস হ্যাঁ, এটা লেভেলের গান এটা তৈরি হয়েছে এবং অবশ্যই ভালো বাংলাদেশকে লেগেছে। নতুন পর্যায়ে দেখা গিয়েছে। তাহলে যে আমাদের র‍্যাংকিং ফিফাতে অনেক পিছনে, হুম, বাট তার গানের মধ্যে দিয়ে যে বাংলাদেশি সিঙ্গার হুম, তার হুম, হাতের ইয়াতে হুম, যে হুম। বাংলাদেশের বাঘের যে সিম্বল, সো এটা আমাদের একটা অবশ্যই ভালো লাগে এবং আমি শুধু এটা বলব না। আমি বলব যে এই যে বাংলাদেশে আমরা আসলে কাজে লাগাতে পারি না। সরি সোহান ভাই, আমি একটু বলছি কেন? বাংলাদেশে এত আর্জেন্টিনার সাপোর্টার, এত ব্রাজিলের সাপোর্টার। কই? আমাদের উচিত হচ্ছে আমরা বলব আর্জেন্টিনা এম্বাসির কাছে, দূতাবাসের কাছে, রাষ্ট্রদূতের কাছে যে, "ভাই, আমি আমার দেশের ফুটবলকে উন্নয়ন করতে চাই। আপনি কি করবেন? আপনি আমার একটা টিমকে ১ বছরের জন্য নিয়ে যাবেন, স্কলারশিপ দিবেন।" কেন আমরা যদি পড়তে যেতে পারি স্কলারশিপে, ফুটবল খেলছে। আর্জেন্টিনা কেন স্কলারশিপ দিতে পারে না? ফুটবলে, তাই না? স্যার এরকম আমাদের নিয়ে তো অসংখ্য মনে হয় আগেও হয়েছিল না স্যার? এরকম না, এরকম সেটা অনেক আগে। ব্রাজিলে গোথিয়া কাপ হ্যাঁ খেলতে স্যার, গিয়েছিল। ৪০ জন। কিন্তু এইভাবে না করে আমরা যদি ১০ টাকে একদম ১০ থেকে ১২ বছর ছেলে-মেয়েকে, আমরা ১০ টা বা 20 টা জি ছেলে-মেয়েকে আমরা স্যার। যে ১ দ্যাটস বছর স্কলারশিপ ইন্টারেস্টিং দিবে, স্যার। এটা পসিবল না? এক্সাক্টলি স্যার। আমরা অসংখ্য লোক আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় টাকা-পয়সা নষ্ট করি। সো এটা সম্ভব এবং এটা কি তারা মানবে না? অবশ্যই যে বাংলাদেশে এত বড় তার একটা ফ্যান আছে। বাংলাদেশে তারা যদি ২ বছর ৩ বছর অসংখ্য বাবা-মা আছে পাঠাবে খেলাধুলার ডেফিনিটলি জন্য, স্যার তাই না? রাজি আছি স্যার। রাজি আছে। ব্রাজিলে যদি যেসব জায়গা আমাদের এই জায়গাগুলো আছে বলার মতো যে ভাই কিন্তু এটা আমরা কাজে লাগাচ্ছি না। এক্সাক্টলি স্যার। এটা তো আমরা ইজি করতে পারি। অথবা আমরা বলতে পারি যে তুমি আমাদের বয়স ভিত্তিক প্রত্যেকটা ১০ টা সেক্টরে তুমি আমাদের বিকেএসপিতে একজন আর্জেন্টিনা কোচ দিবা। কোচ দিবা। স্যার কি ভাই পসিবল নাকি? অবশ্যই পসিবল। কোলাবোরেশন আমরা কিন্তু জি ভাই স্যার। আমাদের এটা হচ্ছে সাংস্কৃতিক একটা চুক্তি বিনিময়। চুক্তি। তুমি বিনিময়ে আমাকে এটা দিবা। কিন্তু আমরা এটা করতে পারছি না ভাই। দেখো, এটা চাইলে একটু ইচ্ছা, সদিচ্ছা। কিন্তু আমরা করব কি ভাই? দেখা যাচ্ছে কি আর্জেন্টিনা আমরা পাঠাবো একদল। তার সঙ্গে আমরা ৫ জন কর্মকর্তা পাঠাবো। সরি। মানে এটা জি আমাদের স্যার। এটা আমাদের কর্মকর্তাদের মিলে এই প্লেয়াররা এই হারায় যায় স্যার। জায়গাগুলো, এই আমলাতান্ত্রিক এই জায়গাগুলো যদি আমি মানে আমার দুঃখের সরি ভাই, এটা আমি মন থেকে বলছি ভাই। না আমার স্যার। আসলে ভাই বিশ্বাস করে আমার অন্য কোনো ইয়ে নাই যে আমি যে আমি যেখানে ৳২ পাবো সেখানে যাবো। না ভাই। আমার কথা হচ্ছে যে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এক্সাক্টলি স্যার। যখন তুমি কোয়ালিটির সঙ্গে তুমি তোমার জায়গা ছেড়ে যাবা না। তুমি এখন আমি চাইলে বিশ্বাস করো ভাই, আমি তোমাকে বললাম আমি এই যে ইরান সম্পর্কে গত ২ বছরে যত রাজনৈতিক যুদ্ধ হয়েছে, এটা হয়েছে। আমার অসংখ্য টেলিভিশন চ্যানেল আমাকে ফোন দিয়েছে। কিন্তু আমি যাইনি। আমি বলছি আমি শিল্প সাহিত্যের জায়গার মানুষ, আমি এটা ছাড়া এটার বাইরে যাব না। কিছু জায়গায় গেছি যেখানে আমি বলেছি এইভাবে আমি আমার জায়গাগুলো এভাবে বলতে চাই। এবং আমি বিশ্বাস করি যে ফার্সি দিয়েই অনেক কিছু বাংলাদেশকে বাইরে বহির্বিশ্বে তুলে ধরা সম্ভব। এক্সাক্টলি স্যার। এবং এটা আমি দেখাতে চাই। এটা স্যার আমার একটা আমাদের কনফিডেন্স হিরোজদের ভাই। তুলে ধরা মানে তুলে তাদের ধরা, তাই তো। কাজ সিগনিফিকেন্টলি সারা ওয়ার্ল্ড এর অবশ্যই স্টেজে সম্ভব। নিয়ে যাওয়ার জন্য তো স্যার অবশ্যই, ল্যাঙ্গুয়েজ ডেফিনিটলি ম্যাটার স্যার। অবশ্যই ল্যাঙ্গুয়েজ এবং এটা খুব বেশি দরকার। এবং এটার মাধ্যমে করতে একসময় তুমি দেখবা যে না আসলেই তুমি ওই বিষয়ে বিশেষজ্ঞ হয়ে যাবা। তোমাকে ডাকবে। জি স্যার। তার মানে কিন্তু সময় লাগবে, ধৈর্য। আমাদের ধৈর্য নাই। আমরা সময়টাকে নিজেদের মনে করি যে এখনই সময় আমার যা করতে হবে। স্যার আমাদের হারি মানে তাড়াহুড়া অনেক স্যার। খুব বেশি তাড়াহুড়া এবং আমরা অপেক্ষা করতে জানি না। আমরা ধৈর্য ধরতে জানি। যত বেশি ধৈর্য ধরবো, বিশ্বাস করো, ধৈর্য হচ্ছে মানুষের সবচাইতে বড় উপশম। জি স্যার। এটা তোমাকে এবং তোমার মেধা। আমি এটা বিশ্বাস করি ভাই। কারণ আমি আমার জীবনের যদি এই প্রান্তে এসে আমি বলব যে আমার কাছে মনে হয়েছে যে তোমার যদি মেধা থাকে, তোমার যদি জ্ঞান থাকে, কখনোই কোনো মানুষ তোমাকে হারাতে পারবে না। স্যার। সে বাহ্যিক দৃষ্টিতে যেতে হবে। কিন্তু কারণ এটা তোমার কাছ থেকে নিতে পারবে না। তুমি ধরো পলিটিক্স করছো। পলিটিক্স আমার বদল হবে। পোস্ট পদবি সব নিয়ে চলে যাইতে তোমার পারবে। পতন হবে। কিন্তু তোমার যদি জ্ঞান থাকে, তোমার হ্যাঁ যদি স্যার। ভিতরে আ এই শিল্প সাহিত্যের যে মেধাগুলো থাকে যে কিছু করতে পারবা, তুমি নিশ্চিত থাকো তোমার জায়গা কেউ নিতে পারবে না। এটা নিঃসন্দেহে এবং এটা ফার্সি প্রবাদই আছে যে জ্ঞান এবং শিল্প সাহিত্য যাদের আছে তারা কখনোই হারে না। এটা অবশ্যই এটা সব জায়গায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, নইলে এত বইপত্র মনীষীরা লিখত না। জি স্যার। তাই না? এটা নিশ্চিত। এটা করা উচিত। আমি মনে করি। জি স্যার। হুম। স্যার আপনি হচ্ছে যে অনুবাদের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন স্যার। জি।
স্যার হচ্ছে যে জয়া আহসানের সাথে ফেরিস্তা সিনেমাতে এবং অনন্ত জলিলের সাথে একটা অ্যাকশন সিনেমাতে স্যার যে হচ্ছে দিন রাতেতে আপনি করেছেন স্যার। আসলে এই এত ভার্সেটাইল কাজের আসলে মানে এর পরে আরকি স্যার অভিজ্ঞতাগুলা কেমন হয় আরকি সিনেমাতে গিয়ে? যেমন আপনি এটা পড়াচ্ছেন, তারপরে অনুবাদ করতেছেন, সিরিয়ালের জন্য দিচ্ছেন, আবার চিত্রনাট্য করতেছেন, আবার তাদের সাথে কাজ করতেছেন। স্যার এত কিছু স্যার কিভাবে এটা আসলে আমি বলি সোহান, আসলে ধরো মানুষ তো আসলে স্বপ্নের মধ্যে বাঁচে। আমার না ধরো ছোটবেলা থেকেই আমি চেষ্টা করেছি যে বিভিন্ন রকম আ মানে নিজের মধ্যে কিছু ধারণ করার জন্য জি যে স্যার। আমাকে এই জায়গাগুলো করতে হবে। আমি এই আ আমার এই স্বপ্নগুলো ছোটবেলায় দেখতাম এবং দেখছি যে আমি যখন চেষ্টা করি তখন সেটা ফলে পাওয়া যায়। এবং আরেকটা বিষয় কি ধরো আমি যেহেতু ওপেন হার্ট সার্জারি করেছি, তো ওপেন হার্ট সার্জারির পরে আমার একটা সবসময় হচ্ছে যে আমি তো মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, তাই না? তাহলে এবং ইরানে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। আমার এমনও দিন গেছে আমি ২২ ঘন্টা পড়েছি ভাই। বিশ্বাস করো আমার ১ম বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে যাই বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের ১ম দিনগুলা কিন্তু খুব কঠিন হয়। এটা আমরা স্বাভাবিক অনেকেই স্যার। স্বীকার করছি না। বিশেষ করে নতুন একটা জায়গায় যেয়ে নতুন করে নিজেকে তৈরি অভিযোজন করা। করা হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ারে যখন কোর্স যেহেতু আমার আমার ছিল আ মানে আ কো কোর্স পড়তে হয়েছে বিভিন্ন কোর্সে। সেগুলো আমি অনেকগুলো কোর্স আমি ২২ ঘন্টা পড়েছি। ২ ঘন্টা ঘুমিয়ে আমি পরীক্ষা দিয়েছি। তখন আমি বলেছি যে এত কষ্ট যেহেতু করেছি, জীবনটাকে এই বাকি বছর আমি যদি ঘুমিয়ে পার করি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা বৃথা হবে। এ কারণে আমি মোটামুটি ৫ থেকে ৬ ঘন্টা ঘুমাই এবং বাকিটা কেউ যদি আমার বাসায় যায় আমি দেখি আমি প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করি। ইভেন আমার একটা মোবাইল বা আমি যেহেতু টেকনোলজি মোটামুটি চেষ্টা করি, আমি এখন নিজে অনেক কাজ আমি শিখেছি। আমি Canva তে কাজ শিখেছি। আমি একটা বই লিখছি। প্রতিদিন ১ পৃষ্ঠা ২ পৃষ্ঠা করে ফার্সি শেখা সহজে। আমি নিজে টাইপ করতে শিখেছি। বাংলা, ইংরেজি, ফার্সি এবং আমার মোবাইলটা হচ্ছে আমার বড় শক্তি। আমি এটাকে মানে অন্যভাবে ইউজ করতে পারতাম। কিন্তু আমি চেষ্টা করি যে এটাকে সবসময় বিভিন্ন অনুবাদ করি। আমার মোবাইলে এখন অসংখ্য অনুবাদ আছে। জি, অর্থাৎ আমি রাত-দিন ২৪ ঘন্টা যখনই একটু খাই, খাওয়া-দাওয়ার পরে আমি আমার বিছানায় বসি। বিছানায় আমার একটা টেবিল আছে। সেখানে আমি একটু পড়াশোনা করি এবং আমি ধীরে, ধীরে নিজেকে যত বেশি ডেভেলপ করা যায় ভাই এবং পড়াশোনা আসলে know thyself নিজেকে জানো। এটা শেষ নেই আসলে। এটা শেষ নাই এবং আ আমি যদি বলি যে আমি বিদেশে যাওয়ার আগ পর্যন্ত পড়াশোনায় খুব বেশি আকৃষ্ট ছিলাম না। সরি। হ্যাঁ, আমি বিভিন্ন সংগঠন করতাম, রোভার স্কাউটিং জি করতাম, স্যার। ১ম আলো বন্ধুসভা, বিভিন্ন সোসাইটি করতাম। হ্যাঁ? কিন্তু আমি যখন বাইরে গিয়েছি, ওরা আমাকে একটা কাজ করে দিয়েছে, আমার মধ্যে না পড়াশোনার মজার জায়গাটা তুলে দিয়েছে। সত্যি কথা। মানে এখানে আরেকটা জিনিস কি ধরো, আমার কাছে মনে হয়েছে এটা হয়তোবা বাইরের দেশে যদি রুটি, পনির খাওয়া মানে নরমাল শুধু রুটি আর পনির। আমি তো ভাত খাই, তাও নিজের মতো না মন মতো গবেষণা করতে পারি। আমার দেশে এত বেশি পলিটিক্স, এত বেশি নোংরামি, এত বেশি একজন আরেকজনের বিপক্ষে গীবত গাওয়া কন্টিনিউ। আমি এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। সরি ভাই। কারণ কি আমি চেষ্টা করি এখন আস্তে, আস্তে আমি আমার অসংখ্য বন্ধু-বান্ধব ছিল। সেখান থেকে আমি ধীরে, ধীরে অনেক বন্ধু-বান্ধব কমিয়ে দিয়েছি। কারণ আমি ভাবি যে আমি যদি বন্ধু-বান্ধবের সাথে ২ ঘন্টা আড্ডা মারি, তার বদলে আমি যদি ১ ঘন্টা পড়াশোনা করি, নিশ্চিত আমার দেশের আমার ছেলেমেয়েরা কিছু পাবে। আমি সো আমি ওই চিন্তা থেকেই আমি কিন্তু ধীরে, ধীরে এখন অসংখ্য আড্ডা কমিয়ে দিয়েছি। আমি শুধু আমার পরিবার, কারণ দিন শেষে না পরিবারকেও সময় দিতে হয়। পরিবার অবশ্যই আসলে স্যার। একটা বড় জিনিস এবং আর চাইলে পরিবার নিয়েও পড়াশোনা করা যায়। অনেকে বলতে পারে, কারণ আমি আমার এই যে মেয়েটা আসছে ২-৩ মাস আমি কিন্তু এই যে আমার একটা বই বের হবে, আমি কিন্তু কাজ করি। তার মানে কি? চাইলেও কাজ করা যায়। জি এটা স্যার। এটা আমাদের সদিচ্ছা। আরেকটা হচ্ছে কি? সবসময় টাকার চিন্তা, অর্থের চিন্তা করলে হয় না ভাই। জি স্যার। অর্থ চলে আসে। কিন্তু তোমার নিজেকে তৈরি কাজটা করো, করতে তুমি হবে। নিশ্চিত থাকো, তুমি তৈরি করো এবং আরেকটা হচ্ছে ছাড় দিতে হয়। ছাড় দেয়া জানতে হয় যে আমি সব কাজ আমাকে করতে হবে না। আমি সব কাজে বিশেষজ্ঞ হতে চাই না ভাই। যদি এটা তোমার মধ্যে থাকে তাহলে তুমি অনেক কিছু করতে পারবা। জি স্যার। আর বিশেষ করে অনন্ত ভাইয়ের সঙ্গে যে সিনেমাটা আমি করেছি, জি স্যার। এটা ১ম সিনেমাটা আমি উপদেষ্টা হিসেবে কাজ করেছি। তার সঙ্গে আমি ইরান অংশে ছিলাম এবং জি তাকে স্যার। মোটামুটি আমরা চেষ্টা করেছি এটা আসলে আমরা যদি লেভেল দেখি, লেভেল আসলে আমরা ইরানের চাইতে অনেক, অনেক এখনো অনেক পিছিয়ে আছি। কারণ ইরান যেখানে এখনো পর্যন্ত অস্কারে ২৬ বার অংশগ্রহণ করেছে। ডেফিনিটলি স্যার এর মধ্যে ২৬ বার বেশ অংশগ্রহণ করেছে কিছু মূল অস্কার। জায়গায় এবং অসংখ্য সিনেমা ইরানের একেবারে অস্কার পাওয়ার কাছাকাছি। সেরা 5 এও চলে গিয়েছিল। জি স্যার। মাজিদ মাজিদের 'চিলড্রেন অফ হেভেন' হ্যাঁ এরপর স্যার। ২ টো অস্কার পেয়েছে। কানে তো অহরহ পুরস্কার পেয়েছে স্যার, কান। স্যার, আ স্যার। জার্মানির যে গোল্ডেন গ্লোব এটা জি স্যার। বিখ্যাত।
জানেন না? গোল্ডেন যেটা, এটা বিখ্যাত। এটা জার্মানির বার্লিনে পুরস্কার পেয়েছে। তারপরে হচ্ছে আমরা যদি সাংহাইতে, বুসানে বিভিন্ন যেখানে হয় ইরানি সিনেমার একটা আলাদা কদর আছে। কারণ এত দেখো ইসলামী বিপ্লবের পরেও পর্দার মধ্য থেকেও কেন? কারণ হচ্ছে তারা শিল্প সাহিত্যে উন্নত জাতি ভাই। তারা তাদের প্রত্যেকটা সিনেমায় কিন্তু সাহিত্যের ব্যবহার আছে ভাই। এটা অস্বীকার করা যাবে না। কিন্তু বাংলাদেশের এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে কিভাবে আমাদের এই জায়গা থেকে অনন্ত ভাই, বর্ষা এক্সাক্টলি ভাবিকে স্যার। স্কিল ডেভেলপ করা যায়। আমরা চেষ্টা করেছি। সেখানে আমরা হেলাল হাফিজের একটি গান ব্যবহার করেছি। আমরা চেষ্টা করেছি এই জায়গাগুলোকে একটা তৈরি করার। প্রথম অনেক সময় ভুল হতেও পারে ভাই। বাচ্চা, তাই না? ১ম হাঁটে আমরা পড়ে যেতেও পারি। সেখান থেকে আমরা উঠে দাঁড়িয়েছি ফেরেশতা দিয়ে এবং ফেরেশতা ওইটা গল্প আমি মোটামুটি আমার বন্ধুর সঙ্গে, আমার বন্ধু লিখেছে, আমি লিখেছি। আমরা দুজন মিলে চেষ্টা করেছি। করতে এটাকে একটা জায়গায়, যেহেতু গল্পটা আমাদের বাংলাদেশী গল্প, এটা চেষ্টা করেছি এবং দেখেছি যে গল্পটা মোটামুটি একটা ইরানি ফ্লেভার। ইরানের মানুষ প্রশংসা করেছে। স্যার। বাংলাদেশে খুব বেশি আমরা কেন? কারণ বাংলাদেশের মানুষ এটা অ্যাকশন মুভি দেখে অভ্যস্ত। হ্যাঁ, স্যার। কিন্তু আমরা জানি যে যেহেতু ১ম পদক্ষেপ, একটা মানুষের প্রত্যেকটা বই হিট হয় না। রাইট প্রত্যেকটা বই স্যার। ফেভারিট হয় না, পপুলার হয় না, তাই না? কিন্তু ধীরে, ধীরে আস্তে একটা জায়গায় যাবো আমি বিশ্বাস করি এবং আমি যেহেতু চেয়ারম্যান নভেম্বর পর্যন্ত আছি, এরপরে আবার নতুন সিনেমা আমি অলরেডি গল্প তৈরি করছি। গত বছর ফজরে গিয়েছিলাম। আমাদের নতুন কাজ আসবে। স্যার ভালো কিছু হবে। কার সাথে কাজ আসতেছে স্যার? এটা হচ্ছে এখন গল্পটা আপাতত তৈরি করছি। তো ওকে আমরা স্যার। বাংলাদেশে ভালো একজন ভালো নিয়ে আমরা চেষ্টা করব যে ভালো নায়ক-নায়িকা নিয়ে ইরানি পরিচালক সহ এটা জি আমরা স্যার, চেষ্টা জি স্যার। করছি। আপাতত যেহেতু তুমি নিজেও জানো, তুমি যেহেতু নাট্যকলার শিক্ষার্থী, সাহিত্যিক, জি স্যার। এগুলো তো আমরা নিজেরা একটু আগে স্টাডি করি, ফিল্ড জি ওয়ার্ক স্যার, করি। ফিল্ড ওয়ার্ক। এটা আমরা চেষ্টা করছি ১-১.৫ বছর। আমার একটু সময় লাগবে। কারণ আমার যে গল্পের প্রেক্ষাপট আমরা সুন্দরবনকে ওকে, নিতে নাইস চাচ্ছি। স্যার, তো সুন্দরবন। সেই ক্ষেত্রে এটা আমার নিজের চিন্তা থেকেই। এ কারণেই আমি আসলে একটু সময় নিয়ে আমার আসলে এখানে অফিসিয়াল কাজ খুব বেশি আসলে। স্বাভাবিক এগুলো সরি ভাই, এটা এমন কাজ আছে যেগুলো আসলে আমার সিগনেচার দরকার। এটা বাইরের দেশে পড়াশোনা, এটা বাইরের দেশে কিন্তু দেখবা পড়াশোনা মানে হচ্ছে শিক্ষক পড়াশোনাই। কিন্তু আমরা আসলে আমাদের অনেক একাডেমিক কাজ, একাডেমির বাইরেও প্রশাসনিক কাজ করতে হয়। এখান থেকে যখন আমি বের হতে পারবো তখন আমরা চেষ্টা করব যে আসলে আমরা আ ভালো কাজগুলো এবং আমি মনে করি যে আরো ভালো কিছু দেয়া সম্ভব। জি স্যার। আমি চেষ্টা আমার মনে হয় আমাদের জি সম্ভব। স্যার, জি, স্যার জি, আমরা আপনার জি, অনেক মূল্যবান সময় পেয়েছি। স্যার আমরা ধন্যবাদ। একদমই প্রায় শেষে চলে এসেছি। জি, স্যার আমরা একটু আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোচনা জি, করতে চাই। স্যার সেটা হচ্ছে যে আ আপনার সহধর্মিণী জি, হচ্ছে যে সিরিয়ান। জি, মানে আপনি বাংলাদেশী। তো স্যার এটা যদি আমরা বাংলাদেশী জায়গা থেকে বলি লং ডিসট্যান্স এর একটা রিলেশনশিপ, জি, এরপরে পরিণয় বা হোয়াটএভার ২ টা দেশ কানেক্ট হচ্ছে আরকি সম্পর্কের মাধ্যমে। আসলে স্যার বর্তমান সময়ে এসে ২০২৬ সালে এসে স্যার এই যে সম্পর্ক বা রিলেশনস, ফ্যামিলি বা আদার্স যেই ধরনের মানে কি বলে যে ব্যক্তি পর্যায়ে যে সম্পর্কগুলো থাকে স্যার, আসলে বর্তমান সারা বিশ্বে আমরা একটা নৈতিক অবক্ষয়ের জায়গা আমরা দেখতে পাচ্ছি স্যার। জি। স্যার সেই জায়গা থেকে ওভারঅল সবকিছু মিলিয়ে এবং আপনার ব্যক্তিগত জীবন, ব্যবহারিক জীবন, হুম। স্যার সবকিছু মিলিয়ে সম্পর্কগুলোকে আসলে আপনি কিভাবে দেখেন স্যার? হ্যাঁ, এটা আসলে দেখো আসলে আমরা ১ম থেকেই নিজেদের মধ্যে আসলে মানি মানুষ কিন্তু তার ছোট বয়স থেকেই ভুলটা করে। বিশেষ করে ৩০ এর পরে আমি মনে করি যে একজন যুবক বা ৩৫ এর পরে কিন্তু পরিপক্ক হয় একজন পুরুষ। জি স্যার। আমার কাছে মনে হয় যে ৩৫ এর পরে। ৩৫ আগে কিন্তু আসলে ওই পুরুষ বিভিন্নভাবে পরিচিত হয়, বিভিন্নভাবে করে। এটা ভাই মানব সত্তা ভাই। এটা পৃথিবীর পুরো ইতিহাসেই তুমি দেখবা। এটা আসলে এমন কিছু না। আমি বলব না। তবে আ আমি পাশাপাশি একটু বাংলাদেশের কথা বলতে চাই। বাংলাদেশ আসলে কি ধরো বিশ্বের বিভিন্ন দেশে এই জায়গাগুলোতে ধীরে, ধীরে তারা অভ্যস্ত। কিন্তু আমরা অভ্যস্ত না। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের এই এই সময়ের যে ধর্মীয় যে আচার-বিধি, এতে আমরা অনেকটাই অভ্যস্ত না। আমি ১ম যেটা চেষ্টা করেছি যে আসলে ধরো আমার সম্পর্কের জায়গাগুলোতে আসলে বিশ্বাসের জায়গাটা তৈরি করার জন্য এবং আমি দীর্ঘ সময় নিয়েছি। এবং তার সঙ্গে আমার বেশ কিছু মানে বোঝাপড়াও হয়েছে। তিনিও শিক্ষক বিশ্ববিদ্যালয়ে। অথচ দেখো আমরা একসঙ্গে পিএইচডি করেছি। অ কিন্তু সে আমার বাচ্চাটাকে আমার একটা ৩ বছরের মেয়ে আছে। সে দামেস্কে মানুষ হচ্ছে, এখন আমার কাছে আসে। তো সে কিন্তু পড়াশোনা তেমন করতে পারছে না। কারণ একটা বাচ্চা মানুষ করা কিন্তু একটা পিএইচডির চাইতেও স্যার অনেক আসলেই শেষ কিন্তু স্যার। আমরা নারীদের এই জায়গাটা আমরা উপলব্ধি করতে পারি না। বাস্তবতা ভাই, ওকে? এবং আমরা এই জায়গাটায় মোটামুটি আমরা নিজেরাই কিছুটা বোঝাপড়া করে নিয়েছি যে ঠিক আছে, তাহলে আমি যদি পড়াশোনা এগোই
তাহলে কি হবে? আমার সঙ্গে, সঙ্গে আমি আমার সহধর্মিণীকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক জি, আছে না এটা? সে যেহেতু আছে। এবং একটা সময় পর তাকে আমার স্বাধীনতা দিতে হবে। বিশেষ করে এখন আমি তাকে বেশ কিছু আমার যেহেতু এখন বাংলাদেশে আছে, আমি তাকে বেশি সুযোগ দিচ্ছি যে, "তুমি পড়াশোনা করো, আমি বাচ্চাটাকে একটু ইয়ে করি, রাখি।" তারপরে আসলে কি? মায়ের না আসলে বিকল্প নেই। এটা মা। আলহামদুলিল্লাহ স্যার। এটা কিন্তু বাস্তবতা। আমার মা মারা গেছে এপ্রিল ১ তারিখে। আমি এখনো বুঝি যে আসলেই জি স্যার। মা হচ্ছে সন্তানের কাছে ভিন্ন এমন কিছু যেটা আসলে সকল রকম চাহিদার জায়গা। এটা, একদম এটা স্যার। বাস্তবতা। হ্যাঁ, এটাই। তো আমি তাকে সবসময় চেষ্টা করেছি এবং সে সবসময় আমাকে সাহায্য করে, সহযোগিতা। আমাকে প্রতিনিয়ত উৎসাহ দেয়। আমাকে নতুন, নতুন প্রজেক্টে কাজ করে উৎসাহিত করে। সত্যি কথা একদম এখনো পর্যন্ত যতগুলো কাজ করেছি আমি বলব তার অবদান। কারণ সে আমাকে প্রতিনিয়ত এই যে এখন ইন্সপায়ার। বিদেশি এক লেখকের ১০০ গল্প অনুবাদের জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে। আমি করতে পারছি না। কারণ আমার সময় নাই। কিন্তু তারপরেও আমাকে বলছে, "তুমি করো। আমি তো এদিকে আছি।" তার মানে ২ জনের এই মানে বোঝাপড়ার আন্ডারস্ট্যান্ডিং। জায়গাটা এবং আরেকটা কি ধরো আমাদের আসলে অনেক জায়গায় আছে যে জায়গাগুলোতে আসলে আমরা মানে দুর্ভাগ্যের জায়গা। আমাদের দেশে মানুষ যখন একটা ভুল করে ফেলে, যদি স্বয়ং খোদা তাকে ক্ষমা করে দিবে। মানে বাংলাদেশের মানুষ তাকে ক্ষমা করবে না। করবে সরি। না স্যার। কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি স্যার। এবং মানুষকে ধীরে, ধীরে আমরা যখন বুঝতে পারবো যে আসলে আমাদের সমাজ জীবনে এখনো নীতি-নৈতিকতার অভাব কেন? আমরা নিজে এখন নৈতিকতার কথা বলছি। বাট কিন্তু প্র্যাকটিক্যাল আমি লাইফ যখন এ আমরা বাইরে যাচ্ছি তখন কিন্তু আমি নিজেই কি করছি? ভায়োলেট তার করছি বিরোধী স্যার। ভায়োলেট করছি এবং হাফিজ সিরাজের কবিতায় বলছেন যে, এই যে দেখো মানে তার সময় তো আসলে মসজিদের মেম্বারেই বক্তব্য। বলছে এই যে মেম্বারে বক্তব্য করছে, উনি তো এখন অনেক সুন্দর, সুন্দর কথা বলছে, আমাদের তওবা করার কথা বলছে। কিন্তু উনি যখন মেম্বার থেকে নেমে যাবে, তখন তো তারই তওবার দরকার। তারই তখন জি এই ভালো স্যার। কথাগুলো শোনা দরকার। সো এগুলো না আমরা আসলে কবি সাহিত্যিকরা বলে কিন্তু আমরা শুনি না। আমরা বুঝি না। আমরা এই জায়গাগুলোতে বড় বিশাল জনগোষ্ঠীর দেশ। এই কারণে দেখা যায় কি আমাদের এই জায়গাগুলোতে অনেক বেশি আমরা ক্ষতিগ্রস্ত আমাদের সমাজ ব্যবস্থা এবং আমি মনে করি যে আমি আমার আ সহধর্মিণীর পুরোপুরি সহযোগিতায় আসলে এই জায়গায় আসতে পেরেছি। নইলে ধরো সে গত ১-১.৫ বছর ছিল না। জি স্যার। প্রায় ২৪ এর আন্দোলনে ২০শে জুলাই এসেছিল, চলে গেল হচ্ছে অক্টোবরে। অক্টোবরে যাওয়ার পরে আমি সেখান থেকে কন্টিনিউ কাজ করতে, করতে আমার আ মোটামুটি ২টো ৩টে বই আমি লিখেছি। তার মানে কি আমি বললাম তো রাত-দিন ২৪ ঘন্টা কাজ করি। শুধুমাত্র তার সঙ্গে কথা বলি আর রাত-দিন ২৪ ঘন্টা কাজ করি। আমার অন্য কোনো কাজ নেই। সো এই জায়গাটা আমার একটা বড় সাপোর্ট ছিল। আমার জীবনে আমি যদি বলি যে এই কাজগুলো, এই যে যা কিছুই দেখি, এই যে আমার এই চলার পথে কারণ দীর্ঘদিনের সম্পর্কের জায়গাটা সে আমাকে পরিপূর্ণ সহযোগিতা দিয়েছে, পরিপূর্ণ। এটা আমি বলব এবং আমি বলব নিঃস্বার্থভাবে। বিশ্বাস করো ভাই, অনেক আছে যে অনেক ফ্যামিলি বা মানে অনেক পরিবারই ভেঙে যায় আসলেই। বিশেষ করে নিজেদের স্বার্থের ভুল বোঝাবুঝির কারণে। মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। মিসআন্ডারস্ট্যান্ডিং এবং এটা আমি বলব যে এটা আমার আল্লাহর শুকরিয়া। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যেটি আসলেই দরকার এবং আমি মনে করি যে আমার ছোট বাবুটা সেটাও আমার মতই হবে। আমি তাকে আ একটু সুন্দরভাবে ভালো মনের মানুষই তৈরি করতে চাই। জি স্যার। এবং শুধু আমি একা না, আমি চাই আমার প্রত্যেক শিক্ষার্থী সেটাই হোক এবং জি আমি স্যার। ক্লাসে তাই চেষ্টা করি। কারণ আমি যেটা বলি, আমি যেন ওটা করার চেষ্টা করি ভাই। কারণ আমি ভিতরে যেটা আ সেটা যেন আমার বাইরেও একই থাকে। যদি এটা না থাকে তখন আমি নিঃসন্দেহে প্রতারক। আমার কাছে নাই মনে হয় এবং এটা আমি দেখেছি এবং আমি আমার বিভাগকে সবসময় মনে প্রাণে ধারণ করি। আমি বিশ্বাস করি আমার বিভাগকে আমি চাই না যে আমার বিভাগে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরো নতুন, নতুন ছেলেমেয়েরা যারা আসবে তারা যেন আমাদের চাইতে আরো বেশি শার্প হয়, আরো বেশি দুরন্ত হয়, আরো বেশি আ কি বলে নিজেদেরকে ডেভেলপ করে জি এবং স্যার। এটা আমি মাত্র একজন। কিন্তু তাই না? এটা মানুষের শূন্যতা পূরণ হয়ে যায়। কিন্তু শূন্যতা যেন সুন্দরভাবে পূরণ হয় এটা দরকার। জি স্যার। স্যার আপনাকে অনেক, অনেক হুম। ধন্যবাদ আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আ স্যার আপনি অনুমতি দিলে আজকে আমরা শেষ করতে পারি আপনার শেষ কথার মাধ্যমে আরকি স্যার। জি। আচ্ছা জি, হ্যাঁ ধন্যবাদ। আমি আসলে আ অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি বলব যে আমি নিজের অনেকগুলো কথাই বলতে পেরেছি। আমি বলি না কথা যত কম কথা বলা যায়, হ্যাঁ? আ আর কারণ জালালউদ্দিন রুমির একটা বিখ্যাত কবিতা আছে, "অদামি ফেরবে সাওয়াদ আজ রহে গুশ।" বলছে মানুষ হচ্ছে সমৃদ্ধ হয় তার শ্রবণ দ্বারা। অথবা আমি শুনতে চাই। আর বলছে জনভার ফেরবে সাওয়াদ আজ হালগনুস বলছে জানোয়ার যারা তারা তো মোটা হয় সমৃদ্ধ হয় কিভাবে খাওয়ার মাধ্যমে গোগ্রাসে গিলে খায় আর কোনো চিন্তা নাই এটার মাধ্যমে সে মোটা হয় সমৃদ্ধ হয় কিন্তু মানুষ হচ্ছে শুনে যত বেশি শোনা যায় তত বেশি সমৃদ্ধ হওয়া যায় এবং আমি চাইবো
আমরা চাই ভবিষ্যতে আমরা যত বেশি শুনবো, আমরা যদি কথা কম বলি, নিঃসন্দেহে আমি বলব যে নিঃসন্দেহে এই জায়গাটা তোমাদের এই চ্যানেল দ্য ইনক্লুসিভ দ্য ইনক্লুসিভ এর যে আয়োজন, এটি শুধু আমি না, আমি বলব যে আমরা তো এখনো আসলে নদীর কিনারায়, এখনো অসংখ্য এদেশের যারা ভালো সুন্দর মনের মানুষ আছে, যারা সমাজকে বুঝে, সমাজ নিয়ে কাঁদে, যারা সমাজের শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদের নিয়ে দ্য ইনক্লুসিভ আরো সুন্দর, সুন্দর অনুষ্ঠান করবে। আমরা দেখব, আমরা সমৃদ্ধ হব এবং আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সমৃদ্ধ হওয়া, শোনা। যত বেশি শুনবো সমৃদ্ধ হবে এবং নিজের মধ্যে যেন ধারণ করি। যদি ধারণ করি তাহলেই দ্য ইনক্লুসিভ এর এই প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে। ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি দ্য ইনক্লুসিভ এর সাথেই থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।